কেন হোমওয়ার্ক যদি ভালো হয় বা হোমওয়ার্কগুলো যখন আমরা ভুলগুলো বুঝতে পারবো এই জায়গায় আমার ভুল গেছে, তাহলে পরবর্তী কাজে আমরা ওই ভুলটা আর করবো না। এটাই এদিকটা তখন আমরা লক্ষ্য করবো। এই জন্য হোমওয়ার্কগুলোর ক্ষেত্রে আমি এখন খুব বেশি গুরুত্ব দিব। ঠিক আছে, হাই কোয়ালিটি ইমেজ। ধরে নেন আমি কিসের একটা ইমেজ ডাউনলোড করতে যাচ্ছি, ফুলের ইমেজ। তাহলে ফ্লোয়ার লিখতেছে FLOWER, এই যে ফ্লোয়ার চলে আসছে ইমেজ। দেখেন এখানে অনেকগুলো ফুলের ছবি কিন্তু আসছে, কিন্তু এখানে কোনোটা হাই কোয়ালিটি আছে, কোনোটা নর্মাল কোয়ালিটি আছে। বুঝবো কীভাবে? যখন আমি কোনো একটা ফুলের উপর ক্লিক দিব, তখন দেখেন এই ফুলের পাশে এখানে কোণে ছবিটার রেজুলেশন কত শো করাচ্ছে। এটার রেজুলেশন হচ্ছে 1885 ইন্টু 1414 হতে পারে। এটা 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, হ্যাঁ 2 মেগাপিক্সেলের রেজুলেশনের হচ্ছে এটা ইমেজ। আমাদের যত বেশি রেজুলেশন হবে তত ছবিটা ক্লিয়ার হবে, আর যত কম রেজুলেশন হবে তত ছবিটা কম ক্লিয়ার হবে। সেটা আমরা ইমেজ ডাউনলোড বা কোনো কিছু করার সময় এখানে ইমেজটা বড় নিব। আর আপুর ক্ষেত্রে যেমন এখানে দেখাই, এখানে কিন্তু আপনি কোনো কিছু ডাউনলোড করেননি, কিন্তু আপনার এখানে এটা ছোট হয়েছে। তো ছোট হওয়ার কারণটা হ্যাঁ, কি? এটা হচ্ছে আমার নেওয়ার ভেতরে মনে হয় পেজটা ছোট হয়ে হ্যাঁ, গেছে। স্পেসটা ছোট নিচ্ছেন আপনি এখানে এই খুব। আমি হ্যাঁ, যেমন আমার মনিটর হচ্ছে 1920x1080, এই জন্য আমি 1920x1080 নিয়েই কাজটা করি। এটা নিয়ে যদি ফুল স্ক্রিন করে আমি যেমন কিছু ওয়ালপেপার দেখাচ্ছি, গ্যালারি রেজুলেশন বিষয়টা, পিক্সেল বিষয়টা বুঝতে হবে। যেমন ওইগুলো ফটোস ওয়ালপেপার, যেমন এখন 1920x1080, এখানকার যে ওয়ালপেপারগুলো আছে 1920x1080। আমি যেগুলো এই যে ফুল স্ক্রিন একটুও ফেটে যাচ্ছে না, কোনো একেবারেই ফেটে যাচ্ছে না। আর যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে দেখি, তাহলে দেখেন ডিটেলস এটা হচ্ছে 1920x1080। আর যেমন এগুলো যদি আমি কোনো একটা ওয়ালপেপার করি, যেমন এটাই যদি আমি আমার ওয়ালপেপার করি, তাহলে দেখেন একেবারেই একেবারেই ইমেজটা কী হবে, সুন্দর মতো বসে যাচ্ছে, স্ক্রিনের হাইট ওয়াইট সমান হয়ে গেছে। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের ইমেজ কোয়ালিটি ভালো হবে। আর আপনার ওখানে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছিল, আপনি এর ক্ষেত্রে আপনার যেমন মনে হবে সেই হিসাবে ডকুমেন্ট সাইজটা বড় করে নিয়ে নেবেন। এখন হাই কোয়ালিটি, এখানে আমরা এখানে দেখলাম যে এটা কত রেজুলেশনে আসছে, আমরা এটা দেখে ডাউনলোড করতে পারি। এই দেখলাম যেটা আমার প্রয়োজন, যেমন এটা রেজুলেশন মাত্র কত দেখেন দেখি। যারা পিসিতে আছেন তারা হয়তো বুঝতে পারেন, এটা হচ্ছে 350x240। অর্থাৎ এটা যদি আমরা মাস্কিং বা ওই কাজগুলো করতে যাই, তাহলে কিন্তু একবারই কোয়ালিটি খারাপ, এটার রেজুলেশন খুবই কম। কারণ ভালো রেজুলেশনের জন্য কীভাবে করবো, এখানে দেখেন টুল, গুগলে কিন্তু আমরা অনেকভাবে সার্চ করতে পারি, খালি সার্চ করলেই যে আসে এমনটা কিন্তু না। গুগলের সার্চের অনেক ট্রিক্স আছে। যখন আমি এই যে টুলসে ক্লিক করলাম, টুলসে ক্লিক করার পর সাইজ থেকে লার্জ দিলাম, এ শুধু ফিল্টার করে শুধু বড় বড় ইমেজ সাইজগুলো নিয়ে আসলো, কমপক্ষে 1000-এর উপরে এমন। যেমন এটা ক্লিক দিলাম, দেখেন এটার কোয়ালিটি ভালো। এটা কত দেখেন, 4000, অর্থাৎ প্রায় 16 মেগাপিক্সেলের কাছাকাছি, 16 কিংবা 12 মেগাপিক্সেলের কাছাকাছি এই ইমেজটা, অনেক কোয়ালিটি ভালো। এটা মার্কস যদি শুধু ফুলটা আমি মার্কস করতাম, কোয়ালিটি নষ্ট হইতো না, অনেক কোয়ালিটি ভালো। এখানে লার্জ করে দিলে আমাদের এখানে যেগুলো আসে সবগুলোরই কোয়ালিটি ভালো। এটা মানে এটা 1280x720, এই রেজলিউশনটাকে বলা হয় ফুল এইচডি। 1280x720 এটাকে বলা হয় ফুল এইচডি। আর যখন আমার যেটা এইচডি, আর আমার যেটা মনিটরের 1920x1080, এটাকে বলা হয় ফুল এইচডি। এই রেজলিউশনগুলোরও অনেক নাম আছে। তারপরে আলট্রা এইচডি আছে, 2K আছে, 4K আর আলট্রা এইচডি একই। এই রেজলিউশনগুলো জানতে হবে। এই যে ইমেজ, এটা হচ্ছে এটারও কোয়ালিটি ভালো, যেমন স্পষ্ট চলে আসছে। তার মানে আমরা এয়ারপোর্ট থেকে যখন ইমেজ ডাউনলোড করব, এখানে কোয়ালিটি বুঝে ডাউনলোড করব। এবার দেখেন আমার শুধুমাত্র লাল বা পিঙ্ক ফুলের প্রয়োজন পড়ছে, এখানে ইয়েলো টিয়েলো সব ফুলের প্রয়োজন চলে আসছে। এই দেখেন এখানে কালার থেকে এখানে আমি সিলেক্ট করলাম, এই যে রেড না পিঙ্ক কালার, এটা হচ্ছে রেড কালার। এবার দেখেন দেখি হলুদ ফুল আসছে কি, সব লাল ফুল। যেখানে লাল অংশটা বেশি সেই ইমেজটা নিয়ে আসছে, যদি এখানে হলুদ আসছে দেখেন সব ফুলগুলাই রেড, পেজটা আমাদের পুরাটাই লালে ভরে গেছে। ঠিক এবার আমি ইয়েলো সিলেক্ট করি, ইয়েলো দিলাম, এবার দেখেন পেজ আমার হলুদ কালারে ভরে গেছে। তাহলে আমরা এখানেও কিন্তু একটা সার্চের জিনিস শিখলাম, কিভাবে কোন জিনিসটা আনা যায়। আর এটা হচ্ছে আমি ওই ইমেজটা নিজস্ব কাজে ব্যবহার করতে পারবো কিনা, এটাই টাইপ, হ্যাঁ এই টাইপের বিষয়টা দেখাই। যেমন গতকাল আমরা
হাউস লিখে সার্চ করছিলাম, SOUS, এই যে হাউস। দেখেন এখানে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ি ইয়েলো এনি কালার দিয়ে দিই। ওকে, অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি, যেটা কার্টুন আকার। আমরা কিন্তু কালকে গুলো সার্চ করে আইডিয়া নিতে পারতাম অবশ্য, যদি আমার বললে হয়তো ভালো হতো। হাউসের মধ্যে থেকে আমি এখান থেকে ক্লিপ আর্ট করে দিলাম। ক্লিপ আর্ট ওই আমরা যেগুলো আর্ট আর্ট করতেছি, তৈরি করতেছি, ওগুলোকে বলে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টে ক্লিক করলাম। এবার দেখেন শুধু ওই ধরনের ইমেজগুলো কিন্তু আসছে। যেমন এখান থেকে এই যে এমন এই শেপটাও, এটাও আমরা বাড়িটা তৈরি করতে পারতাম। বাড়ির মধ্যে একটা চিমনি দেওয়া হয়েছে, এই যে এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। ঠিক আছে, আপনি এখন যখনই কোনো ডিজাইন তৈরি করবেন, গুগল থেকে আইডিয়া নেবেন বা গুগল থেকে আপনি কপি করেন, তবে নিজে করবেন। গুগল থেকেই কপি করবেন কিংবা নিজে করবেন আপাতত, আর পরবর্তীতে আমরা আরও ইউনিক নতুন ডিজাইন তৈরি করব। এভাবে আমরা গুগল থেকে আপাতত সার্চ করতে পারি। এবার আসি গত ক্লাসের সমস্যা এবং কোর্স মডিউল সম্পর্কে। গত ক্লাসের সমস্যা সম্পর্কে কেউ কি আমাকে বলবেন? গত ক্লাস করছেন, বাসায় প্রবলেম ফেস হয়েছে, গত ক্লাসের কাজগুলো বাসায় করতে গিয়ে প্রবলেম ফেস হয়েছে, এরকম এরকম কিছু? আসলে আপনি যে ছবির ব্যাপারটা দেখালেন, এই ছবি কিন্তু আমি ওই যে সাঁতারের যে ছবিটা, হুম। ওইটা আপনার প্রায় 4000 ইন্টু 2000 এরকম হবে। ওকে। আহ, ছবি ডাউনলোড করছিলাম, কিন্তু এটা ফটোশপে ওপেন করার পরে ছোট ওপেন হয়েছে, কিন্তু এটা বড় করতে গেলে পরে ফেটে গেছে, এই সমস্যাটা ছিল। ওকে, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন দেখাই। এনি টাইপ লার্জ, দেখেন আমি যখন এখানে ক্লিক দিলাম, দেখেন এটাও কিন্তু সাইজ অনেক বেশি। হ্যাঁ, এটা পুরোটা লোড হয়ে যাক, ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি। কিন্তু কিছু কিছু দেখবেন যে এখানে রেজুলেশন অনেক বেশি, আমরা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটে ঢুকিয়ে ডাউনলোড করতে পারি। কিছু কিছু এক্সটেনশন আছে যেগুলো দিয়ে ইমেজটা এখান থেকে ডাউনলোড করা যায়। আসলে এই এক্সটেনশনগুলো দেখাতে গেলে আবার আমাদের গ্রাফিক ডিজাইন পিছিয়ে যাবে, আপাতত এটা পিছিয়ে যাবে। যদিও আমরা ক্লাসটা দ্রুত টানবো, পরবর্তীতে শেষের দিকে আমরা ওই কাজগুলো আমি দেখাবো যে আমরা কীভাবে কোথায় কোথায় ফ্রি ইমেজ, আমরা কিন্তু আমাদের ডিজাইনে সব ইমেজ ব্যবহার করতে পারবো না, কিছু কিছু ইমেজ ব্যবহার করতে পারবো, কিছু কিছু পারবো না, গুগল থেকে সার্চ করে ওইটাও দেখাবো। প্রথমত কী করবেন, দেখবেন যে এই ইমেজটা থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে দেখেন লেখা আছে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এখানে ক্লিক দিবেন। দেখেন এখানে যদি আমাদের ইমেজটা ফুল স্ক্রিন হয়, দেখেন ফুল স্ক্রিন হয়েছে। ওকে, এখান থেকে হ্যাঁ। আমি সেভ করব, তাহলে আমি নিশ্চিত হয়ে যাচ্ছি যে ডেস্কটপে সেভ দিলাম। এবার আমি ডেস্কটপ থেকে ওপেন করি, কোনটা? এটা। এই যে দেখেন ফাটতেছে না, 100% জুম করছি। তাহলে ইমেজ ডাউনলোডের ক্ষেত্রে আপনি ওই কাজটা করতে পারেন। যখন অনেক বেশি রেজুলেশন হয় তখন কি হয়, এখান থেকে ছবিটা রেজুলেশন বেশি দেখায় কিন্তু ডাউনলোডটা কম হয়। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইমেজ আপনি দেখে, যেমন এটা যেমন এটা 3038 রেজুলেশন, এটা আবার আমি ওপেনে নিউ ট্যাব, যদি দেখি এখানে যে ফুল স্ক্রিন আসতেছে, ফাটতেছে না। ওকে, যেমন এটাও ক্লিয়ার, যদিও খুব জুম করলে কিন্তু ছবিটা আমাদের এনাফ। এইভাবে ডাউনলোড করবেন, তারপর এখান থেকে ডাউনলোড করবেন, তাহলে দেখবেন যে আরও ফাটবে না। আবার দেখেন আপনি যদি এই ইমেজটা হয়ে গেল, এই যে এই ইমেজটা আপনি যদি আবার প্লেস করেন, ফটোশপ নিলাম, এই যে আপনি যদি এখন কম রেজুলেশন নিয়ে প্লেস করেন, ওই ইমেজের রেজুলেশন কত দেখে নিই। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে ডিটেলস, এইটার রেজুলেশন হচ্ছে 2000x1500। কিন্তু এবার যখন আমি কাজ করতেছি, এখানে দিয়েছি 320x160, এতটুকু নিলাম। নেওয়ার পরে ওই ইমেজটা এখানে আমি নিয়ে আসছি ডেস্কটপ, এই যে ইমেজটা আমি নিয়ে আসছি, দেখেন আমি এখানে বসাইলাম, সিলেক্ট করলাম, ওকে করলাম। এবার আমি সেভ দিচ্ছি, সেভ ডেস্কটপ জেপিজি। এই সেভ নিয়েও ডিটেলস ক্লাস করতাম, এগুলো মনে হয় আমাদের আগে করা ভালো হইতো। দিলাম সেভ। এবার দেখেন আমি কোনটা সেভ করলাম, এই যে এটা। ছবির কোয়ালিটি দেখেন থেকে এবার কি ফেটে যাচ্ছে, কারণ আমি 500% জুম করছি, 600%। আর যে অরিজিনাল ইমেজটা, এটা দেখেন আমি একমাত্র এখন হইলে 100% জুম। এই যে এই মানুষগুলোকে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি। আর আমরা যে ইমেজটা সেভ করলাম সেটা দেখেন, এখানে মানুষগুলোকে আমরা তো বুঝতেই পারতেছি না, এখানে কী আছে বুঝতে পারি না। তার মানে আমরা যখন কাজ করব আমাদের ডকুমেন্ট সাইজটাও বড় নিতে হবে।
ডকুমেন্ট সাইজ যদি আমরা ছোট নেই তাহলে ইমেজ কোয়ালিটি অটোমেটিক্যালি কিন্তু পূর্বের ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। কেউ কি ক্লাসে অ্যাডমিট করতে যাচ্ছে? ওকে, মোহাম্মদ আশরাফুল ভাই, মোহাম্মদ আশরাফুল ভাই ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? হ্যাঁ আমি তো ভাই ভালো আছি। আপনার লেট কেন? স্যার ওই যে আমাদের এখানে তো আমি অফিসে যাই আর হচ্ছে ওই বৃষ্টি প্রচুর স্যার। ওকে ঠিক আছে, ধরে নিলাম এই জন্য আপনার লেট হয়েছে। আপনি তো গত ক্লাসে ছিলেন কিংবা গত ক্লাসে ভিডিও দেখছেন? গত ক্লাসে আপনি তো ছিলেন না? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, ওই নেটওয়ার্কের সমস্যা স্যার, একটু বলবেন আবার স্যার? হ্যাঁ বলতেছি, আপনি তো গত ক্লাসে ছিলেন তাই না? জি স্যার, জি স্যার। ওকে, আমি যে হোমওয়ার্ক লিখে দিলাম আপনি কি হোমওয়ার্ক করছেন বা জমা দিছেন? ও স্যার ওই যে মাফ করবেন, আমি গতকাল দিতে পারিনি, আমার ওই যে পিসির একটু প্রবলেম হচ্ছে, ওই মানে ইসের কিবোর্ডটাও নষ্ট আর ওই যে টাচ প্যাডটাও কাজ করতেছে না। ওই জন্য ওই যে পিসিতে দোকানে দিছি, দোকানে দেওয়া হয় না, মানে দিব স্যার আজকে। আচ্ছা যাই হোক, এই দিক থেকে নিচ থেকে সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। কারণ দেখেন জি আমরা স্যার। আমরা সামনে যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু কাজগুলো কঠিন হয়ে যাচ্ছে। যখন আগের কাজগুলো আপনি করবেন না আপনার কাছে আরও কঠিন মনে হবে। যখন এইভাবে 5-6 দিন পর যাবে, এখন তো মনে করেন যে আপনি বা আমার ক্ষেত্রেই হোক, যখন ক্লাসটা আরও বেশি কঠিন মনে হবে তখন কিন্তু একসময় আমরা ক্লাসে আসাও বন্ধ করে দিব। আপনি বলেন না আমি জি বলি? আমি বলি যখন আমাকে ক্লাসটা বা কঠিন লাগবে তখন মনে হচ্ছে এই গ্রাফিক ডিজাইন মনে হয় আমার দ্বারা আর হবে না, এমনটা মনে হবে। তখন দেখবেন এই যে আমরা এখন ক্লাসে আসতেছি 6 বা 7 নম্বর ক্লাসে, দেখবেন যে অ্যাটেন্ডেন্স আরও কমে গেছে। কেননা তার কাছে কাজটা এখন কঠিন মনে হচ্ছে। কেন কঠিন মনে হচ্ছে? আগের কাজগুলো সে করেনি। যদি প্রত্যেক দিনের হোমওয়ার্ক প্রত্যেক দিনই করতো, যেটা দেখানো হয়েছে ওটা যদি প্রতিদিনই করতো তাহলে কিন্তু তার কাছে কঠিন মনে হইতো না। এটাই কিন্তু বাস্তবে হয়। এটাই সেই হিসেবে আপনার ক্ষেত্রে অনুরোধ, আপনিও যেন ঝরে না যান, সে তো রেগুলার হোমওয়ার্কগুলো করেন। এদিকে আমাদের হালদার ভাই, নাহিদ ভাই এবং জ্যোতি আপু শুরু থেকেই রেগুলার আস্তে আস্তে ওনারাও হোমওয়ার্ক করছে। আমি চাই তারা আপনারা করতে থাকেন। এটাই সেদিক থেকে হোমওয়ার্কগুলো করবেন। যখন 6-7 নম্বর ক্লাসে যাব, ডাইরেক্ট স্পেশাল আমি একটা কাজ করলাম, এই কাজ করলাম, সেই কাজ করলাম, তখন কিন্তু আপনার মাথায় আসবে না। আর যখন আপনি আমাকে প্রশ্ন করবেন কিন্তু অলরেডি এটা আগে দেখানো হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের টাইমটাও মেনটেন হবে না। এই জন্য হোমওয়ার্কগুলো ভালো করে করতে হবে। আর যখন কঠিন মনে হবে তখন আমরা আর নিচ থেকে ক্লাসে আসবো না, মনে হবে যে আমার দ্বারা মনে হয় গ্রাফিক ডিজাইন হবে না, বা আমাদের টিচারও ভালো বোঝায় না, এমন কিছু একটা মনে হইতে পারে, বা আমার ক্ষেত্রেও তাই। কারণ আমাদের হোমওয়ার্ক আগে করতে হবে। ওকে, তাহলে ভাই আমরা রেজুলেশনের বিষয়টা দেখলাম। এবার আসবো ক্লাস মডিউল বিষয়ে। আমি আজকে ক্লাসের জন্য তেমন কিছুই বিষয় সিলেক্ট করে রাখিনি, শুধু এই হোমওয়ার্কগুলো রিভিউ করার জন্য। ওকে, আসলে আমি লক্ষ্য করে দেখলাম এখানে যে ক্লাস মডিউলটা তৈরি করা আছে, এখানে যে কাজটা আমাদের আগে শেখার প্রয়োজন সে কাজটা দিচ্ছে পরে, যেটা পরে শেখার প্রয়োজন সেটা দিচ্ছে আগে। আসলে অবশ্যই এই ক্লাস মডিউলটা অবশ্যই অভিজ্ঞ মানুষ বানাইছে, যিনি তৈরি করছেন অবশ্যই অভিজ্ঞ মানুষ। কিন্তু তাছাড়া আমি কিছু বড় বড় কোম্পানির ক্লাস মডিউল ফ্লো করলাম। যেমন ক্রিয়েটিভ আইটি ধরতে গেলে গ্রাফিক্স ডিজাইনে বাংলাদেশের 1 থেকে 3টা প্রতিষ্ঠানের মধ্যেই হবে। ওদের যদি আমি গ্রাফিক্স ডিজাইনের ক্লাস মডিউলটা দেখি, ওরা কীভাবে ওদের ক্লাসগুলো সাজাচ্ছে ফটোশপের, দেখেন ওদের ক্লাস মডিউল যেভাবে সাজাইছে, এই যে ক্লাস 1 ক্লাস 2 ঠিক সেভাবে সাজাইছে। কিন্তু আমাদের যে ক্লাস মডিউলটা সাজানো হয়েছে, এখানে দেখেন আমাদের লেয়ার মার্কস দেওয়া হয়েছে 2 নম্বর ক্লাসে, লেয়ার মার্কস, ক্লিপিং মার্কস। আর এদের ক্ষেত্রে দেখি কত নম্বর ক্লাসে দেওয়া হয়েছে, এদের ক্ষেত্রে লেয়ার মার্কসটা দেওয়া হয়েছে 8 নম্বর ক্লাসে। আমরা কিন্তু আজকে 4 নম্বর ক্লাসে আছি, ঠিক আছে? দেখেন এদের এখানে দেওয়া হয়েছে 8 নম্বর ক্লাসে। আসলে এটা আমাদের 8 নম্বর বা 6-7 নম্বর ক্লাসে গিয়েই দেখানো হইতো, দেখানোর প্রয়োজন ছিল। আমি যদি দেখি, দাদা, হ্যাঁ ক্লাসের এই মডিউলটা আমাদেরকে গ্রুপে দিয়ে দিয়েন, তাহলে আমরা ওই গুগল সার্চ করে একটু এদিক সেদিক দেখতে পারি, শিখতে হ্যাঁ পারি। হ্যাঁ অবশ্যই ক্লাসের এই যে, বা এই যে মডিউলটা দেখাচ্ছেন এটাও হ্যাঁ দিয়েন। হ্যাঁ এটা আমি প্রথম দিনেই কিন্তু বলছিলাম, আপনার কি স্মরণ আছে? হয়তো আপনি অফলাইনে ছিলেন, কীভাবে ডাউনলোড করবেন দেখাই দিই। এটাও দিয়ে দিব।
আপনি নিজ থেকে টিউটোরিয়াল দেখেই শিখবেন। আমি যেমন ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, আমি এটা কিন্তু টিউটোরিয়াল দেখেই শিখছি। আর ক্রিয়েটিভ আইটিতে গ্রাফিক্স ডিজাইনের ট্রেনিং করছিলাম, ওটা কেমন ট্রেনিং, তার আগে আমি গ্রাফিক ডিজাইন জানতাম, ইউটিউব দেখে দেখেই শিখছি। যেহেতু আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হয়, আমাদের যে পলিটেকনিক আছে এটা সবার শেষের সেমিস্টারটা যে কোনো একটা ইনস্টিটিউটে সরাসরি কাজ করতে হয়, ওই জন্য করতে হয়েছে। এই যে এলইডিপি সার্চ করলাম, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, অফিসিয়াল ওয়েবসাইটে এই দেখেন ক্লাস মডিউল লেখা আছে। এই যে গ্রাফিক ডিজাইন, আমি এখানে যখনই ক্লিক করব তখনই কিন্তু এটা ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ এটা। আর ক্রিয়েটিভ আইটিটা আমি দিয়ে দিব। তবে এই যে আইসিটি ডিভিশন থেকে যে গ্রাফিক ডিজাইন কোর্স মডিউলটা তৈরি করা হয়েছে, আপনি যদি বড় বড় প্রতিষ্ঠানদের কোর্স মডিউলগুলো দেখেন, অনেকটা পার্থক্য আছে। এখানে কি করছে এরা, যেই জিনিসটা আমাদের আগে শেখার প্রয়োজন সেটা কিন্তু আগে দেয়নি, যেটা আমাদের পরে শেখার প্রয়োজনের দরকার ছিল ওগুলা দিয়ে দিছে আগে। এটা দেখায় কিভাবে, আমাদের এখানে দেখেন, আপনারাই বুঝতে পারবেন। এই যে লেয়ার মার্কসের বিষয়টা এখানে দেওয়া হয়েছে 8ম ক্লাসে। এই যে ক্রিয়েটিভ আইটির একটা বড় প্রতিষ্ঠান গ্রাফিক ডিজাইন শেখার জন্য বাংলাদেশে, লেয়ার মার্কসিং দেওয়া হয়েছে 8ম ক্লাসে। তারপরে এরা কি করছে, এই যে দেখেন ব্রাশ টুল, আমরা কিন্তু ব্রাশ টুলের কাজ একটু একটু দেখছিলাম। কোথায় ব্রাশ টুল ব্যবহার করছিলাম বলেন দেখি? গতকালই দেখছিলাম, যখন আমরা লেয়ার মার্কসিং করি তখন ব্রাশ টুল, দেখেন ব্রাশ টুল দিচ্ছে কোথায়, 3 নাম্বার ক্লাসে। আমি যদি গতকালের ক্লাসটা একটু রিভিউ করি, এখানে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, এটাই, এই যে ইমেজ। আমি কি করছিলাম, মাস্কিং শিখছিলাম আমরা, এমনকি মাস্কিংয়ের হোমওয়ার্কও করছি। যখন এখানে ক্লিক দিই তখন এটা মাস্কিং হয়ে যায়। আর মাস্কিং করার জন্য আমরা কি ব্যবহার করছিলাম বলেন দেখি? ব্রাশ টুল। এই যে ব্রাশ, আমাদের কি ব্রাশ কি সরাসরি, এই যে আমাদের এখানকার ব্রাশ সম্পর্কে আমি বলছি, কিন্তু এখানে এই মডিউলে কিন্তু আমাদের ব্রাশ টুলের কথা বলছে কোথাও? বলেন দেখি। এই যে ব্রাশ টুল বলেনি, কিন্তু আমাদের কিন্তু এই যে এখানে লিখছে, আবার কি লিখছে যে লেয়ার মাস্কিং, কিন্তু লেয়ার মাস্কিংয়ে আমাকে কিন্তু এখানে ব্রাশ টুলেরটা ব্যবহার করতেই হচ্ছে, কিংবা অন্যভাবে করা যায়, কিন্তু ব্রাশ টুলটাই হচ্ছে মেইন। এই যে ব্রাশ টুল দিয়ে আমি এটা করতেছি, দেখেন। তাহলে কিন্তু আমাকে আগে কি জানার দরকার ছিল? ব্রাশ টুল। আর ক্রিয়েটিভ আইটির মডিউলটাতে দেখেন 3 নাম্বার ক্লাসে ওরা কি রাখছে, এই যে ব্রাশ টুল রাখছে। আর লেয়ার মাস্কিংটা কোথায় রাখছে? 8 নাম্বার ক্লাসে। তার মানে আপনি যখন আগে ব্রাশ টুলটা জেনে ফেললেন, তখন কিন্তু আমার এখানে যদি এই জায়গায় আমি ব্রাশ করতে, আমার কিন্তু এটা আমি আপনাকে কিন্তু আরও কিছু আরও জিনিস দেখাইতে পারতাম। এখানে আরও কিছু জিনিস তৈরি করা যায়, এই জন্য ওই দিক থেকে একটা মিসিং গেল, এদের হচ্ছে এটা ভুল। তারপরে দেখেন আমরা কি লেয়ার তৈরি করতে পারি? সুবিধাভাবে আপনি কোনটা বলছি, যেভাবে সুবিধা হয় আমাদের জন্য আপনি এইভাবে হ্যাঁ, অবশ্যই আমি ওইভাবেই শেখানোর জন্য কালকে থেকে প্রস্তুতি নিচ্ছি। তারপরে দেখেন এখানে 5 নাম্বার ক্লাসে আছে, অর্থাৎ 5 নাম্বার দিনে আসে, আবার দেখছি এখানে লেয়ার মার্কস। আমি তো লেয়ার মার্কস অলরেডি ক্লাস 2 এর মধ্যে করে ফেলছি, এটা কিন্তু একই রকম জিনিস। লেয়ার মার্কস আলাদা আর কোনো নেই, এখানে ওটা রিপিট করা হয়েছে লেয়ার মার্কস। তারপরে দেখেন 4 নাম্বার ক্লাসে দিছে ক্রিয়েটিং নর্মাল লেয়ার্স। আমরা কি লেয়ার তৈরি করতে জানি? হ্যাঁ, আমরা তো লেয়ার তৈরি করতে জানি। আমরা যদি এতদিন আমরা যে লেয়ার যদি আমরা না তৈরি করতে জানি, তাহলে কি আমরা লেয়ার মার্কস করতে পারবো? দেখেন আমরা তো লেয়ারই তৈরি করতে জানি না। লেয়ার মার্কস আমরা লেয়ার যদি না তৈরি, আমরা লেয়ার তৈরি করতে। এই 4 নাম্বার ক্লাসে আমি ওইটা পুরাটাই পড়তে দিলাম। 4 নাম্বার ক্লাসে দিচ্ছে ওরা ক্রিয়েটিং নর্মাল লেয়ার্স। 4 নাম্বার ক্লাসে বলছে যে আমরা কিভাবে নর্মাল লেয়ার ক্রিয়েট করব। আসলে ওইদিকে দেখছে আবার লেয়ার মার্কস ওখানে শিখাইতে বলতেছে। এখানে আমরা এখন 4 নাম্বার ক্লাসে বলতেছে লেয়ার শিখাইতে। আপনাকে তো লেয়ার তৈরি করে আমাকে শেখানোর এখন প্রয়োজন নেই। এই যে এইভাবে ক্লাস মডিউলটা আমি দেখলাম, অবশ্যই হয়তো অভিজ্ঞ মানুষ এই মডিউলটা তৈরি করছে। এইভাবে কোন ক্লাসটা কোনটা আগে দেওয়ার দরকার, এটা এখানে এই জিনিসটা মেনটেন্স করা হয়নি ভালোভাবে, কিন্তু এই আউটলাইনে এটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন্স করা হয়েছে। এই যে ক্রিয়েটিভিটির, অর্থাৎ কোনটার পরে যদি কোন জিনিসটা দেখবেন, এই যে দেখেন এখানে কি লেখা আছে, প্রথম ক্লাসে দেখেন কি দেওয়া আছে, ডকুমেন্ট সেভ। আমি কি আপনাদের ডকুমেন্ট সেভ জিনিসটা দেখাইছি ডিটেলস ভাবে? দেখাইনি। আপনাদের যদি আমি ডকুমেন্ট সেভটা দেখাইতাম, তাহলে কিন্তু এই যে ইমেজ সেভটা কিন্তু আজকে আপনারা হয়তো ওই ভালো কোয়ালিটির ইমেজ আমাকে আপলোড দিতে পারতেন, কারণ আপনি এখন জানেন এটা কিন্তু এইভাবে কঠিন হয়ে গেছে, মানে যার যেটা হ্যাঁ যেভাবে মনে হচ্ছে এলইডিপি থেকে যেটা করা হয়েছে। হ্যাঁ, এই যেমন আজকে আমি ভাইকে দেখালাম সেভের বিষয়ে, এই যে আমি একটা সেভ করছি, এটার কি হয়েছে কোয়ালিটি, এই যে নষ্ট হয়ে গেছে।
আর এই যে অরিজিনাল ইমেজের কিন্তু কোয়ালিটি ভালো ছিল। আর এখানে ক্লাস মডিউল আমাদের এখন কিন্তু এই যে এখানে ডকুমেন্ট সেভ করার বিষয়টা বলাই হয়নি। আমি এই জন্য চিন্তা করলাম যে আমরা এই মডিউল অনুযায়ী ফ্লো করব। আর এখানেও যেমন দেখেন শেষের দিকে ক্লাসের দিকে এই দেখেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, আপনি হয়তো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করছিলেন, বলছিলেন হয়তো আমাকে, যদি আপনি বলছিলেন না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ জি। দেখেন এখানে কিন্তু ওরা 13 নম্বর ক্লাসেই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে চলে আসছে, 13 নম্বর ক্লাসেই। আর আমরা এখানে চলে আসছি কোথায়, কত নম্বর ক্লাসে আসে, হ্যাঁ 14 নম্বর ক্লাসে আসছি, কিন্তু এখানে অনেকগুলাই মিসিং গেছে। এখানেও কিন্তু 13 নম্বর বা 12 নম্বর ক্লাসে চলে আসে। ঠিক এই মডিউলটা ফ্লো করলেও আমরা ঠিক একই জায়গায় হয়তো পৌঁছাইতে পারতেছি, তবে যেটার পরে আমার যেটা শেখা প্রয়োজন ঠিক সেইভাবে এটা তৈরি করা আছে। এটাই সেহেতু আমরা আমাদের সামনের ক্লাসগুলো এইভাবে করব, আমাদের যেটার পরে যেটা শেখা প্রয়োজন সেই হিসাবে আমরা কাজটা করব। যেমন আমরা যদি ডকুমেন্ট সেভটা করতাম তাহলে আজকে আমরা ভালো কোয়ালিটির কাজ জমা দিতে পারতাম। এটাই সেহেতু আমি এই যে ক্রিয়েটিভ আইডিটা আমি এই যে আপনাদের সামনে গ্রুপে আপলোড করে দিয়ে দিই। আমাদের গ্রুপ হচ্ছে 476। দেখি ফটোস এবং ভিডিও থেকে আপলোড হওয়ার কথা। আমার গ্রাফিক্স এখানে রাখছি না কোথায় রাখছি, গ্রাফিক্স দেখি সরাসরি আপলোড হয় কিনা। এটা সরাসরি অন হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি এখানে যদি সরাসরি আপলোড না হয় আপনাদের গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিব। আর আপনারা যদি নিজে নিজে এখান থেকে দেখে খালি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে অনেক কিছু শিখতে পারতেছেন। এইগুলো ক্লাস মডিউল। আর আজকের ক্লাসে এখন ফিরে আসি, নতুন কিছু শিখি। আজকে আমরা এটাই ফলো করি, আগামীকাল ওইটা অনুযায়ী আমরা শিখবো। দেখেন উপরে এগুলো শিখছি ফিল্টার টাইপ অবজেক্ট, আর এবার তো এটা আমাদের আপাতত দরকার নাই। এখানে দেওয়া আছে দেখেন 3 নম্বরের ক্লাসে হাউ টু অ্যাড অ্যান ইমেজ ইন এ ব্ল্যাঙ্ক ক্যানভাস, অর্থাৎ একটা ফাঁকা ক্যানভাসে আমরা কিভাবে একটা ইমেজ অ্যাড করতে পারি। আমরা কি এটা পারি? মনে হচ্ছে কি আমরা পারি বা শিখছি, আমার মনে হচ্ছে কি এখানে জি। হ্যাঁ হাউ টু অ্যাড অ্যান ইমেজ, একটা পিকচার আমরা কিভাবে একটা ফাঁকা ক্যানভাসে অ্যাড করতে পারি, এটা কিন্তু আমরা পারি। তবে দেখেন পরের কাজটা সবাই জানে, হ্যাঁ এটা তবে পরে যেটা হ্যাঁ এটা পরেরটাও কিন্তু জানে, তবে এটা সম্পর্কে আমি একটু ডিটেলস বলবো, এটা সম্পর্কে ডিটেলস বলবো। তাহলে দেখি সবাই জানে। দেখেন আমরা ফাঁকা ক্যানভাসে একটা ইমেজ আনবো কিভাবে, এটাই কিন্তু আমাদের ফাঁকা ক্যানভাস। আমি রেজুলেশন বেশি নিচ্ছি যাতে ইমেজের কোয়ালিটি ভালো হয়। এই যে আমি এখান থেকে ডকুমেন্ট সেটআপ থেকে আপনারা এখানে রেজুলেশন বেশি নেবেন, বেশি বলতে অনেক বেশি নেবেন না, তাহলে কিন্তু পিসি ভারী হ্যাঁ হবে। কত কত নিয়ে কাজ করলে বেশি ভালো হবে, আপনি একটু বলে দিলে ও মানে বেশি ভালো হবে। আপাতত আপনারা 1920x1080 নিয়েই কাজ করেন, তাহলে আমাদের দেখতে ভালো হবে। এটা হচ্ছে আমাদের হরিজেন্টাল বরাবর আমরা এটা নিচ্ছি। আর আপনার যদি স্কোয়ার নেওয়ার প্রয়োজন পড়ে রেশিও অনুযায়ী নেবেন। যেমন এখানে যদি আমি 1000x1000 দিই, ডকুমেন্ট সেটআপে প্রথম দিনে দেখছিলাম, দেখেন আমার পেজটা কেমন আসছে, 4 কোণ আসছে। হ্যাঁ স্কোয়ার আসছে। আপনার যদি এরকম ইমেজ দরকার হয় সেই হিসাবে নেবেন। আর যদি মনে হয় যে এই যে আমাদের যে ডিসপ্লেটা দেখতেছেন এই অনুযায়ী নিয়ে নেওয়ার দরকার হয়, এটা এই রেশিওটাকে বলা হয় 16:9। এই রেশিও অনুযায়ী একটা পিক্সেল হচ্ছে 1920x1080, এই পিক্সেলটা। আমি এই পিক্সেল নিয়ে বেশি কাজ করি কোনো কাজ দেখানোর ক্ষেত্রে, এই পিক্সেলটা নিয়ে কাজ করতে পারেন, তাহলে আমরা যখন সেভ করব তখন কোয়ালিটিটা ভালো হবে। ওই যে স্যার আপনি কি বলবো স্যার? হ্যাঁ অবশ্যই। আর ওই যে উম, এই ইমেজ সাইজটা আমরা দিচ্ছি বা পিক্সেল সাইজটা দিচ্ছি, এটা কি স্ক্রিন অনুযায়ী হলে ভালো হয় না নাকি কি অনুযায়ী ভালো হয়? মানে আমি কোনটার মধ্যে আসলে দিতে যাচ্ছি? যেমন কি প্রথম দিন বলেছিলেন ওয়েব এবং আমাদের প্রিন্টেড কপি। ও আচ্ছা একটু একটু আপনাকে আমি থামাই। এদিকে কি কেউ ওনার কথা স্পষ্ট বুঝতে পারতেছেন? আমি কিন্তু বুঝতে পারতেছি না। ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর নেটওয়ার্কের প্রবলেম আছে মনে ওকে হয়। এটাই আশরাফুল ভাই, আপনার কথাটা কেন জানি স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমরা কেউই বুঝতে পারতেছি না আপনার প্রশ্ন। এই জন্য আমি কীভাবে বলবো বলেন, বুঝতে পারতেছি না স্পেশালি। আর এখন অ্যাডমিট করছে কি আমাদের, কে করছে এখানে, কি উচ্চারণটা রাও দ্বারা এমন কিছু হবে? রাও দ্বারা শিখতে আর নার্সিং শিকদার। হ্যাঁ এই রৌদ্র হ্যাঁ ভাই রৌদ্র ভাই আপনার নামটা কি? আমি তো উচ্চারণই করতে পারতেছি না।
রৌদ্র দেখতে। ওকে সরি, এমন হয়ে গেছে যে লাস্ট ক্লাস তো। আচ্ছা ঠিক আছে। রেদন, রেদন ভাই। ভালো আছি। জি ভাই আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আজকে আজকে আমি কিন্তু যারা লেটে আসছে আমাকে তাদেরকে সময় নিয়ে আমি বলতেছি, পরবর্তী ক্লাসে বলবো না, কারণ আজকে আমাদের ক্লাসের টপিক ছিল বেশি। এখন আমাকে বলেন আপনি কেন লেট করলেন, বা আপনি কি গত ক্লাস করছিলেন না আজকে প্রথম এমন কিছু? ভাই গত ক্লাসের ভিডিও দেখছিলাম, করতে পারিনি। ওকে, তাহলে আজকে যে আপনি লেট করলেন কেন? সরি ভাই দেখিনি। ওকে ভাই, আসলে লেট করলে আপনারই লস, আমার প্রকৃতপক্ষে তেমন কোনো লস আসবে না। আমি চাচ্ছিলাম যে আমাদের এই যে স্টুডেন্টগুলো আছে তারা যেন ঝরে না যায়। আসলে এইভাবে যখন আপনারা লেট করে আসবেন, ভালো করে হোমওয়ার্ক করা হবে না, তখন কি হবে, ঝরে পড়বেন। তাহলে ভাই বলেন যে, ঠিক আছে আমি বুঝলাম আপনি গতকালের ভিডিওটা দেখছেন, আজকেরটাও দেখবেন। তাহলে আপনার নামে কিন্তু আমি গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি পাইনি, আর কি কোনো হোমওয়ার্ক পাইনি, হোমওয়ার্ক জমা পাইনি। তাহলে হোমওয়ার্ক কেন করা হয়নি? আগামীকাল থেকে দিব, আগামী ওকে ওকে ক্লাসের আগে ওকে, হবে। আচ্ছা ভাই ঠিক আছে। তারপরে এবার আমাদের রাজীব ভাই জয়েন করছে। রাজীব ভাইকে একই কথা বলি, যারা প্রথম থেকে আছে, নাহিদ ভাই আপনাদের হয়তো একটু বিরক্ত লাগতে পারে, আজকে বলতেছি, পরে আর তেমন কাউকে কিছুই বলবো না। রাজীব ভাই ভালো আছেন? আপনার মাইক্রোফোনটা অন করেন, আপনার সঙ্গে একটু কথা বলি। জি ভাই ভালো আছি। ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনি তো মনে হয় গত ক্লাস করছিলেন, করছিলেন কি? হ্যাঁ গতকাল ক্লাস করছিলাম, অল্প একটু করতে পারছিলাম। ওকে বুঝতে পারছি। তবে আজকে আজকে আপনার লেট কেন হইলো? হ্যালো, আজকে লেট হয়েছে এই কারণে মোবাইলের চার্জ চার্জ ছিল না, ল্যাপটপে আর কারেন্টও ছিল না, কারেন্ট মাত্র আসলো। ওকে বুঝলাম, যেহেতু আপনার ল্যাপটপ সেহেতু ক্লাসের আগে আগে চার্জ দিয়ে রাখবেন। আর আমি যেভাবে ধরে ধরে বলতেছি, আমি খালি বলতেছি এই কারণেই বলতেছি, কারণ আমি চাচ্ছি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন, এই জন্যই বলতেছি। ঠিক আছে, ধরে নিলাম যে আপনার চার্জ ছিল না, তাহলে অন্য সময় কি আর হোমওয়ার্কও মনে হয় আপনার নামে আমি পাইনি। তাহলে হোমওয়ার্ক তো অনেক ছিল, আমি গ্রুপে এমনকি লিখেও দিয়েছিলাম যে এই হোমওয়ার্ক যেন আপনাদের স্মরণ থাকে। তাহলে এটা আহ, দেখ, আমি ক্লাসের বাইরে, আমি আপনার সঙ্গে আমার একটু পার্সোনাল কিছু কথা আছে। আমি অনেক পিছনে পড়ছি, তো আমি অনেক কিছু বুঝতে পারিনি, এটা আমি আপনাকে ফোন দিয়ে ওই জিনিসগুলো জেনে নিব। ওকে, আমি এইদিকে তেমন একটা সময় পাই না, তাও আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার। তবে আগের ক্লাসের ভিডিওগুলো দেখবেন। এখন যেটা মূল কথা, আপনি চেষ্টা করবেন যে আগের ক্লাসের ভিডিওগুলো ভালো করে দেখে এই গ্যাপগুলো পূরণ করে নেওয়ার জন্য। এই গ্যাপগুলো যখন আপনি পূরণ করতে পারবেন না, 7 নাম্বার বা 8 নাম্বার এদিকে ক্লাসগুলো যাওয়ার পরে মনে হবে যে অনেক কঠিন, কাজগুলো বুঝতেছেন, অনেক কঠিন মনে হবে, তখন মনে হবে এটা তেমন আমাদের হবে না, তখন ঝরে পড়তে পারেন। জি এটাই, সে তো এটাই করবেন। আর আমি এভাবে যেভাবে আজকে বলতেছি, জি জি। এরপরে যদি কেউ অ্যাডমিট করে আমি ওনাকে কিছুই বলবো না। আজকে 4 নাম্বার ক্লাস চলতেছে এমনটাই। জি তাহলে দেখেন, জি। হ্যাঁ ইমেজ, এবার আমার ক্লাসে ফিরে আসি। এবার হচ্ছে ইমেজ অ্যাড করব কিভাবে, এখানে যেটা দেওয়া আছে যে হচ্ছে হাউ টু অ্যাড অ্যান ইমেজ। ওকে। হ্যাঁ ঠিক আছে, আমরা ক্লাস করতেছি এখন। ঠিক আছে, দেখেন ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। এখানে বলতেছে ইমেজ অ্যাড করব কিভাবে। আমরা যে এই যে এখান থেকে ফাইল থেকে এমবেডেড করে ইমেজ নিয়ে আসতেছি, এটাই আসলে ইমেজ অ্যাড করা। অর্থাৎ এই যে সাদা ক্যানভাসটা আছে, সাদা যে ক্যানভাসটা আছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যানভাস। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কোনোখান থেকে নয়েজ হচ্ছে, যার নয়েজ হচ্ছে উনি একটু মাইক্রোফোনটা বন্ধ করে দেন, কথা বলার সময় আবার অন করে নেবেন। এটা যে আমরা নিয়ে আসছি, এই যে সাদা ক্যানভাস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফাঁকা ক্যানভাস, এখানে যে ইমেজটা আমরা অ্যাড করলাম এটাই হচ্ছে অ্যাড ইমেজ। তাহলে আমরা কিন্তু এইভাবে অলরেডি অনেক পিকচার অ্যাড করে ফেলছি আমাদের কাজের সুবিধার্থে। তাহলে অ্যাড ইমেজ কিন্তু আমরা একদিক থেকে আমরা জানি যে অ্যাড ইমেজ কাকে বলে। তাহলে অ্যাড ইমেজ সম্পর্কে আরও একটু ডিটেলস জানি, ডিটেলস দেখানোর চেষ্টা করি। যখন আমরা কোনো ইমেজ ফাইল থেকে প্লেস এমবেডেড করব, ফাইল থেকে কি করব, প্লেস এমবেডেড, তখন কি হবে, যেমন এটা আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড করছি, এখান থেকে আমি যখন এই ফাইল প্লেস এমবেডেড করব তখন এখানে ইমেজটা সরাসরি বসে যাচ্ছে, আর লেয়ারের মধ্যে দেখেন কোনো আইকন এক্সট্রা আসেনি। আরেকভাবে আমরা করতে পারি,
এখানে দিই ফাইল, দেওয়া আছে প্লেস লিঙ্ক। যখন আমি প্লেস লিঙ্ক দিয়েও ইমেজ নিয়ে আসতে পারি, প্লেস লিঙ্ক দিয়েও দেখেন আরেকটা ইমেজ নিয়ে আসলাম। তো এখানে পার্থক্যটা কি? দুইভাবে আমরা ক্যানভাসে ইমেজ নিয়ে আসতে পারতেছি, এইভাবেও নিয়ে আসতে পারতেছি, এইভাবেও নিয়ে আসতে পারতেছি। দেখেন আনতে পারছি, কিন্তু পার্থক্যটা দেখেন, এই যে লেয়ারের ক্ষেত্রে এই লেয়ারটাতে একটা শিকলের চিহ্ন দেয়া আছে, আর এইগুলোর ক্ষেত্রে কিন্তু শিকলের চিহ্ন দেয়া নাই। তার মানে হচ্ছে এটা আমাদের সরাসরি এমবেডেড। এমবেডেড অর্থ কি? একবারে বসে যাওয়া, এমনটাই এমবেডেড। আর এখান থেকে লিঙ্ক মানে সংযুক্ত করে দেওয়া, একটা ইমেজের সঙ্গে সংযুক্ত করে দেওয়া। তাহলে এমবেডেড কি করে? যখন আমরা এমবেডেড করি তখন হার্ড ডিস্ক থেকে, অর্থাৎ যেখানে আমরা ইমেজটা সেভ করছি সেখান থেকে সরাসরি এই ফাইলে আমাদের ইমেজটা চলে আসে, সরাসরি চলে আসে। আর যখন আমরা লিঙ্ক করি তখন কি হয়? ওই ইমেজটার সঙ্গে এখানে লিঙ্ক করা থাকে, ঠিক আছে? যেমন আমি যখন লিঙ্ক করে আনবো তখন এই ইমেজটার সঙ্গে লিঙ্ক করা থাকে। তখন কি হয়? আমরা এটাতে আমাদের যে সমস্যাটা বা যে সমস্যাগুলো হয়, ধরে নেন আমি এই কাজটা বাসায় বসে করতেছি, ধরে নেন এক্সাম্পল, বাসায় বসে আমি এই কাজটা করতেছি, বাসায় বসে করার পর আমার অফিসে যাওয়ার প্রয়োজন হচ্ছে কোনো ক্রমে। এখন আমাকে কাজটা অফিসের পিসিতে করতে হবে, কাজটা অফিসের কাজ অফিসের পিসিতে করতে হবে। আমি কাজটা 50% করছি, আমি তো আমার কম্পিউটার বা ডেস্কটপ অফিসে নিয়ে যেতে পারতেছি না, এই জন্য আমি এই কাজটা তো সেভ করে তো অফিসে নিয়ে যাব, অফিসের পিসিতে করব, এমনটাই। দেখেন আমরা যখন কোনো ইমেজ এখান থেকে লিঙ্ক করব, অর্থাৎ এখানে প্লেস লিঙ্ক করব, যখন এটা এই ফাইলটা অন্য একটা পিসিতে ওপেন হবে, অর্থাৎ আমার এই কম্পিউটার অন্য কোনো একটা কম্পিউটারে এই ফাইলটা ওপেন করা হবে, তখন কিন্তু এই ইমেজটা মিসিং দেখাবে। অর্থাৎ যে সকল ইমেজগুলো লিঙ্ক করা হয়েছে সেই সকল ইমেজগুলো মিসিং দেখাবে। কেন মিসিং দেখাবে? দেখেন আমরা যখন একটা কম্পিউটার হার্ড ডিস্কের যদি ঢুকি, দেখেন এখানে দেওয়া আছে এই যে ড্রাইভ CDE, এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কের এক একটার লোকেশন, অর্থাৎ বা কোথায় ফাইলটা আছে সেটা আমার লোকেশন। এখানে আমার যে লোকেশনটা আছে আমার পিসিতে কিন্তু আমার অফিসের পিসিতে কিন্তু সেই লোকেশনটা নেই। অর্থাৎ এখানে যখনই আমরা ফটোশপটা ওপেন করব তখনই ওরা কি করবে? যে সকল ইমেজ লিঙ্ক করা আছে সেই সকল ইমেজ খুঁজবে, কিন্তু সেই ইমেজ তো খুঁজে পাবে না, কারণ ওই ইমেজগুলো কোথায় আছে? আমার পিসিতে আছে, অফিসের পিসিতে নাই। আর যদি অফিসের পিসিতে থাকে তাহলে নিবে কিভাবে? যদি আমার এখানে এই যে ডি ড্রাইভে আছে, অফিসের ওখানেও ডি ড্রাইভে এবং একই নামের একই ফোল্ডারে থাকতে হবে, তবেই সেটা কাজ করবে। এই হচ্ছে আমাদের লিঙ্ক করা আর এমবেডেড করা। তাহলে দেখেন লিঙ্কের আমাদের সুবিধাটা কি হচ্ছে? সুবিধা হচ্ছে এটাই যে আমাদের ফাইল সাইজ কম হবে। যখন আমি অনেকগুলো ইমেজ নিয়ে, এখানে যদি আমি 100 ইমেজ নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে, এই পেজটার মধ্যে আমাকে 100টা ইমেজ নিয়ে কাজ করতে হবে। আমি যদি 100টা ইমেজ এখানে আনতেই থাকি, দেখেন এই যে প্লেস এমবেডেড করতেই থাকি, আর এক একটা ইমেজের সাইজ যদি অনেক বড় হয় তাহলে দেখেন আমাদের কিন্তু ফাইল সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর যদি আমরা লিঙ্ক করি তাহলে সেক্ষেত্রে ফাইল সাইজটা কম হবে। আর যদি এমবেডেড করি তাহলে কী হবে? আমার ফাইল সাইজ বেশি হচ্ছে কিন্তু ইমেজটা এখানেই চলে আসতেছে। আমি যে কোনো পিসিতেই ওপেন করি না কেন সেই পিসিতেই কিন্তু এটা ওপেন হচ্ছে। এটাই হচ্ছে একদিক থেকে আমাদের ইমেজ নিয়ে আসার বিষয়টা, এখানে যে পার্থক্যটা। আর যখন আমরা ইমেজ কোনো ফোল্ডার থেকে কখনো এই টেনে এনে ছেড়ে দিই, সেটা আমাদের এমবেডেড, অর্থাৎ এইটা কাজ করে। এখন বলেন যে আমাকে এমবেডেড আর লিঙ্কের মধ্যে আপনার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে নাকি? এমবেডেড জিনিসটা কি, লিঙ্ক জিনিসটা কি, আর আমরা কখন লিঙ্ক করলে আমার ভালো হবে, কখন এমবেডেড করলে ভালো হবে, এটা কি মনে হচ্ছে? বুঝতে পারতেছেন আমরা কখন লিঙ্ক করব বা কেন এমবেডেড করব, অর্থাৎ এই যে প্লেস এমবেডেড এটা কেন করব? বুঝতে পারছেন না? আমি আবার বলবো। আমার মনে হয় যে আপনার ওই লিংক করব যখন অনেকগুলো ছবি দরকার হবে ওপেন করা, তখন আর দু একটা ছবির জন্য তখন আপনার এমবেডেড করলে মনে হয়। হ্যাঁ, কিন্তু আবার যদি এমন হয় আপনার অফিসের কাজের জন্য আপনি কম্পিউটার চেঞ্জ করবেন, তখন ঠিক আছে, আপনি আপনার কম্পিউটারে করছেন কাজটা, আমাকে আপনার ফাইলটা দিচ্ছেন, আমি এবার ওপেন করতে যাচ্ছি ওই ফাইলটা, আপনার যেটাতে 100টা ইমেজ ছিল, আমি কি লিঙ্ক করলে কি আমি ওই ইমেজগুলো দেখতে পাবো? না না, তখন তো অবশ্যই পাবেন হ্যাঁ, না। তখন আমি অবশ্যই পারবো না। ধরে নেন আপনার হচ্ছে বায়ার, আমি আপনাকে একটা কাজ করতে দিছি, আপনি আমাকে জমা দিবেন।
যখন বায়ারকে দিচ্ছেন তখন কিন্তু আমি এটা আর দেখতে পাচ্ছি না লিঙ্ক করার বিষয়টা। আর এমবেডেড করলে কিন্তু ওই ইমেজের মধ্যে থেকেই যাচ্ছে। ঠিক সেই হিসাবে আমরা ডিসিশন নিব কোনটা করলে আমার ভালো হয়। আপনি যেটা বলছেন ওটাও ঠিক, আমরা ডিসিশন নিব। আমাদের ফাইল কিন্তু যে কোনো সময় ট্রান্সফার করার প্রয়োজন হয়। আর আমার ক্ষেত্রে আমার কিন্তু হার্ড ডিস্কের অভাব নেই, আর কারো পিসির মনে হয় হার্ড ডিস্কের অভাব নেই, যদি আপনি ওই মুভি আর সং যদি সংরক্ষণ না করেন এইচডি কোয়ালিটির হার্ড ডিস্কের মধ্যে, তাহলে কিন্তু দেখবেন যে হার্ড ডিস্কের বিশাল জায়গা। হ্যাঁ এটাই হার্ড ডিস্কের বিশাল জায়গা, সেক্ষেত্রে এটা আমাদের লাগে না। এটাই হচ্ছে আমাদের লিঙ্ক আর এমবেডেড। আমার আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বুঝছেন। এদিকে নাহিদ ভাই বা যারা আছেন তারা কি বুঝছেন এমবেডেড কি জিনিস আর লিঙ্ক জিনিসটা কি? জি ভাই। ওকে। জি ভাই, সমস্যা নেই। আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, আপনার ওই যে ছবি এমবেডেড করার জন্য হুম। আপনার আগে কি ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করে নিতে হবে নাকি এমনিতেও না না, সরাসরি ওপেন করা যায়? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বলতে কি ওখানে দেখানো হয়েছে ব্ল্যাঙ্ক, আমরা আমাদের যখন ইচ্ছে, যেমন এটা আমাদের কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট না, অলরেডি এখানে একটা ইমেজ আছে, তার মানে এখানেও তো আমরা ইমেজ ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট বলতে কি এই যে প্লেস করতে পারি, হ্যাঁ এই যে প্লেস করলাম, এটাই। আসলে ব্ল্যাঙ্ক থাক, ফাঁকা থাক বা যা থাক, আমরা যখন ইচ্ছা তখনই আমরা প্লাস আর কি ইমেজ দিতে পারবো। আসলে ওখানে শুধু বলা হয়েছে যে মডিউলের ক্ষেত্রে এমনটাই বলা হয়েছে, আমরা কিভাবে একটা ফাঁকা ক্যানভাসে এই যে দিয়ে দিচ্ছে ওরা ব্ল্যাঙ্ক মানে ফাঁকা ফাঁকা ক্যানভাসে ইমেজ আর কি ইম্পোর্ট করব। আমরা যে কোনো সময় যে কোনো পেজে যে কোনো সময় আমরা ইম্পোর্ট করতে পারি। যেমন এখানে হ্যাঁ এটা আমাদের ফাঁকা নাই, আমরা কি এখানে প্লেস করতে পারবো না, ইম্পোর্ট করতে পারবো না? অবশ্যই পারবো। এই যে দিলাম, ইম্পোর্ট হয়ে গেল। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনার আসলে একটা ইমেজ ইম্পোর্ট করার জন্য প্রথমে কি আপনার ওই নিউ থেকে ফাইল তৈরি করে নেব? হ্যাঁ, ইম্পোর্ট করার জন্য তো আমাদের নিউ থেকে ফাইল তৈরি করতেই হবে, কিংবা আমাদের একটা ইমেজের ভিতর আমরা আরেকটা ইমেজ নিয়ে আসতে পারি। হ্যাঁ দেখেন, যদি আমি এখানে সরাসরি ওপেন দিই, কোনটা দিব, এটা দিই, এটা কিন্তু আমি সরাসরি ওপেন দিছি, হ্যাঁ অর্থাৎ এটা কিন্তু আমার কোনো প্লেস হয়নি, না এটা কোনো ক্যানভাসের মধ্যে নিয়ে আসা হয়নি। আর যখন আমি ফাইল থেকে এই যে প্লেস করব, তখন কি হইলো, এইটার মধ্যে open। হ্যাঁ এইটার মধ্যে এটা ওপেন হইলো। এই তো বুঝে গেছেন। এখন আপনার যদি মনে হয় যে, ধরে নেন আপনি এটা কি করতে যাচ্ছেন, এই ইমেজটার কালার বাড়াইতে যাচ্ছেন, ধরে নেন এই ইমেজটার, তাহলে তো আমরা সরাসরি ওপেন করলাম। আর যদি মনে হয় এই ইমেজের মধ্যে আরও আমার ইমেজ আনার প্রয়োজন, তখন আমরা প্লেস করব। এটাই ভাই, আমি যেটা বলছেন ওইটা কি এটাই আমি যেটা বললাম? হ্যাঁ এটা ঠিক আছে। না, প্রথম অবস্থায় আপনার এই যে ফাইল থেকে নিউ যে একটা ডকুমেন্ট তৈরি ও, করি আমরা। ফাইল থেকে নিউ, এটা নির্ভর করবে আমাদের কাজের উপর। এখন দেখেন, ধরে নেন যে ফটোশপ হয়ে গেল, ফটোশপ ধরে নিলাম, ওইটাই আগের মধ্যে ধরে নিলাম যে আমি এই ইমেজটার কালার চেঞ্জ করব। ওইটা দিয়ে উদাহরণ দিচ্ছি, এবার মনে হয় বুঝাতে পারবো মনে হচ্ছে আমার। এই ইমেজটার আমি কালার চেঞ্জ করব, আমি ধরে নিলাম। আপনি এখন এটা প্লেস করবেন না সরাসরি ওপেন করবেন? এই সবুজটা আমি আরও গাঢ় করতে চাচ্ছি, কিন্তু আপনি জানেন না, ঠিক আছে, ধরে নিলাম আমি এটা ইমেজটা গাঢ় করতে যাচ্ছি। আপনি এটা প্লেস করতে চাচ্ছেন না ইম্পোর্ট করতে যাচ্ছেন? আপনার কি মনে এটা হচ্ছে আপনি কি করতেন? আচ্ছা, না জানেন, অনুমান করে একটা বলেন, বা আপনি কি করতেন ওই সময়? এটা ইম্পোর্ট করতাম। হ্যাঁ, ইম্পোর্ট করতেন। এই ইমেজটার রেজুলেশন দেখেন কত, আমি রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিস গেলাম, এটার রেজুলেশন হচ্ছে প্রায় 5000, প্রায় 5000। আর যখন আমি আমার ডকুমেন্টে কোনো একটা জিনিস ইমেজ ইম্পোর্ট করতেছি, এই ডকুমেন্টে আমি কত নিছিলাম, 1920x1080। হ্যাঁ, আমি এটা কি করলাম, প্লেস করলাম, প্লেস করে এই যে ইমেজটা নিয়ে আসছি, এই যে ইমেজটা আমি এখানে ছোট করে বসাই দিলাম। এবার আমি কালারের কাজ করলাম, আমি একটু কালার চেঞ্জ করেও দিই, যদিও আপাতত প্রয়োজন নাই। আমি কালারটা নিচ থেকে একটু, এই যে কালারটা আমি চেঞ্জ করলাম, ঠিক আছে, কালারটা চেঞ্জ করে আমি এটা সেভ করলাম, এই যে সেভ দিলাম। সেভ থেকে আমি কি করতেছি, সেভ এস থেকে জেপিজি আমি ডেস্কটপ নিলাম, এটা দিলাম ইমেজ 1, IMAGES ইমেজ 1 গেল। এবার এই ইমেজটা আমরা কি করছি, প্লেস করছি। ওকে, স্মরণ আছে আপনার, আমরা এই ইমেজটা কি করছি, প্লেস করছি। প্লেস করছি। এবার আমি ওই ইমেজটা ওপেন করব, ফটোশপ ইমেজটা ওপেন করলাম।
আর এই ইমেজটা যেহেতু এটা আগের ওপেন ছিল, ওপেন করলাম, এটা কিন্তু আমাদের সরাসরি ওপেন করছি, প্লেস করিনি। ওপেন করা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কেটে দিলাম, আবার ওপেন করে দেখাচ্ছি, কারণ ওইটার মধ্যে আমরা আবার প্লেস করছিলাম। আগেরবার প্লেস করছিলাম, এবার ওপেন করছি। এবারও আমার কালার চেঞ্জের প্রয়োজন হয়েছে, আমি কালার চেঞ্জ করি। আমি জাস্ট কালার চেঞ্জ করলাম। এবারও আমি আগের মতোই, এখানে আমি সরাসরি সেভ দিচ্ছি না, দিলে আচ্ছা সরাসরি সেভ দিলে সমস্যা নাই, সেভ দিলাম, আবার এটা ডেস্কটপে দিলাম, এটার নাম দিলাম আমি জেপিজি ইমেজ 2, IMAGES ইমেজ 2, সেভ করছি। এবার আমরা এই যে দুটা ইমেজ সেভ করলাম, এই দুটার মধ্যে আমরা পার্থক্য করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি পার্থক্য? এক্স্যাক্টলি এইটাই বোঝার হ্যাঁ জন্য, হ্যাঁ, বুঝছি, এটা আমি পার্থক্য করি। দেখেন ইমেজ 1 ছিল কি, আমরা প্লেস করে আনছিলাম, হ্যাঁ। এটার আমরা প্রপার্টিসে যাই, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, এটার রেজুলেশন কত আসছে বলেন দেখি, 1920x1080। এটা কেন এই রেজুলেশন আসলো? আমাদের এটা ওই আমরা ডকুমেন্ট place সাইজ করে- নিছিলাম, হ্যাঁ প্লেস করে আনছে, তার মানে এই ইমেজটা এখন কি করছে, আমার ডকুমেন্টের সাইজটা নিয়ে নিছে। নিয়ে নিছি, হ্যাঁ। এবার এই যে এই ইমেজটা দেখেন, আমি এটার প্রপার্টিসে যাচ্ছি, তারপরে ডিটেলসে গেলাম, এটার সাইজটা কত আছে বলেন দেখি, প্রায় এই ইমেজে যে সাইজটা ছিল সেই সাইজটাই আছে। 4000-এর উপরে না? হ্যাঁ, আমাদের ওই যে অরিজিনাল ইমেজটা, আমাদের যে অরিজিনাল ইমেজটা ছিল, ওই যে সাইজ, ওই ইমেজ ওই সাইজটাই কিন্তু আছে, এটাই আছে। তাহলে দেখেন আমার যদি শুধু এই ইমেজের মধ্যে এতটুকুর মধ্যেই কাজ করার প্রয়োজন হয়েছে, এই জন্য আমি, তাহলে আমাকে প্লেস করে তো ইমেজের কোয়ালিটি নষ্ট করার প্রয়োজন নেই। তাহলে দেখেন 1900-র তুলনায় এই যে 4000 ইমেজটার কোয়ালিটি আছে, এটার কোয়ালিটি অনেক ভালো। এটাই দেখেন, আমি এটা যখন আমি জুম করতেছি, এই যে কতটা জুম করলাম, এতটা জুম, দেখেন পুরো গাছটা প্রায় কভার করে ফেলছে, এটা হচ্ছে আমার 100% জুম। ঠিক আছে, দেখেন আমি গাছের পাতা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার 100% জুম। এবার এই ছবিটা আমি এই গাছের পাতায় নিয়ে আসতেছি, এবার কত পার্সেন্ট জুম হয়েছে দেখছেন, 300% জুম হয়েছে। এটাই হয়তো আপনি বলতে চাচ্ছিলেন, এটাই হচ্ছে এটা, যখন আমার যেটা যখন প্রয়োজন পড়বে, যখন আমরা যদি কোনো একটা কাজের উপর নির্ভর করবে, আমি যদি চাই যে শুধুমাত্র এই সিম্পল এই ইমেজেরই কাজ করব, তাহলে আমি সরাসরি ওপেন করে কাজ করলাম। ঠিক আছে, আর যদি মনে হয় যে আমাদের 1920x1080 লাগবে, ওটার মধ্যে ছোট ছোট করে আনতে হবে, সেক্ষেত্রে আমরা প্লেস করে কাজ করতে পারি। যখন আমরা প্লেস করব, তখন আমরা যে ডকুমেন্ট সাইজটা নিয়েছিলাম সেই ওই সাইজটা নেওয়া হবে, যে আমরা অর্থাৎ যে ডকুমেন্ট সাইজটা নিয়েছিলাম এখানে ইমেজের সাইজটা, সেটা হয়ে যাচ্ছে কিন্তু। আর যখন ওপেন করতেছি, তখন অরিজিনাল ইমেজের সাইজটা থাকতেছে। এটাই আপনার মাধ্যমে মনে হয় এদিকে অনেকটা ক্লিয়ার হয়েছে, তারপরে যদি এদিকে আরও মনে হয় যে ক্লিয়ার হয়নি, আমার মনে হয় ভিডিওটা রিপিট করলে ক্লিয়ার হয়ে যাবেন। এবার দেখি, এটাই হচ্ছে ক্যানভাসে ছবি ইনসার্ট করা। এবার দেওয়া আছে ট্রান্সফর্ম টুল, এই যে আপু বললো একটু আগে, আমরা ট্রান্সফর্ম টুলও কিন্তু একটু করে আমরা সবাই জানি। ট্রান্সফর্ম টুলটাও আমরা একটু করে সবাই জানি, কিন্তু ডিটেলস জানি না। এই ট্রান্সফর্ম টুলটার ডিটেলস দেখবো আমরা এখন। ওকে, আমি আগের এগুলা কেটে দিই, তাহলে একটু ফ্রিভাবে যাবে। নো, আচ্ছা দেখেন, আমরা যখনই একটা ইমেজ প্লেস করতেছি, এটা অলরেডি কিন্তু ট্রান্সফর্ম অবস্থাতেই আসতেছে, ট্রান্সফর্ম কোনটা, ট্রান্সপারেন্ট জিনিস কিন্তু আলাদা, আর ট্রান্সফর্ম জিনিস কিন্তু আলাদা। এই যে দেখেন, আমরা এই যে ছোট বড় করতেছি, এটাই হচ্ছে ট্রান্সফর্ম। এই যে দেখেন, আমি এই পাশে কি করলাম, ছোট করলাম, বড় করলাম, এটাই হচ্ছে ট্রান্সফর্ম। আর দেখেন, এই ইমেজটা যখন আমি সরাসরি ছোট বড় করতে, দেখেন ছবিটা কিন্তু রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েটা কি এত ছোট ছিল, এত চিকন ছিল, বা এত মোটা ছিল না, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একজ্যাক্ট ছোট করার জন্য কি চাপবো, শিফট চাপবো, একেবারে প্রপার। এবার দেখেন, এবার আমি শিফট চাপছি, এবার দেখেন বড় করলাম, মেয়েটা যেমন ছিল তেমনই আছে, শুধু ইমেজের রেশিও অনুযায়ী ছোট হচ্ছে। হ্যাঁ, এই যে বুঝে গেছেন আপনি, ইমেজের রেশিও অনুযায়ী ছোট হচ্ছে। আমরা কিন্তু আগে বলছিলাম, শিফট যখনই আমরা চাপবো, তখন এই যে দেখেন ইমেজের রেশিও অনুযায়ী ছোট বড় হচ্ছে।
আর যখন আমরা শিফট ছেড়ে দিচ্ছি তখন এটা রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে, হাইড ওয়াইড নষ্ট হয়ে যাচ্ছে, আর এখানে ইমেজের রেশিও ঠিক থাকতেছে। তার মানে ট্রান্সফর্ম টুলের এইটাই হচ্ছে একদিক থেকে কাজ। এবার ডিটেলসে যাই ট্রান্সফর্ম টুলের। আর যখন আমি শিফট চাপতেছি তখন দেখেন এই কোণ থেকে হচ্ছে, এই যে এই কোণ থেকে হচ্ছে। আমি যখনই অল্টার চাপতেছি এবার দেখেন চারদিক। মিডিল বরাবর হচ্ছে, একেবারে চারদিক থেকে গেল। আমরা ছবি ইনসার্ট করে ফেললাম, ওইটাই হচ্ছে ট্রান্সফর্ম। এবার দেখেন আমাদের যখন এখানে মুভ টুল সিলেক্ট থাকতেছে এবং এই লেয়ারে সিলেক্ট আছে, অর্থাৎ যে ইমেজটা প্লেস করলাম, এটা শুধু ইমেজের ক্ষেত্রেই কাজ করবে এমনটা কিন্তু না, এটা আমার যে কোনো বিষয়ে কাজ করতে পারে, যে কোনো লেয়ারে কাজ করবে। যেমন আমি এটা করলাম, এটার ক্ষেত্রে সেম, এই যে এখানে দিলাম কন্ট্রোল চাপে টি চাপলে ট্রান্সফর্ম টুল করতেছি, ছোট বড় হচ্ছে, শিফট চাপে করতেছে, এই যে কোণ থেকে হচ্ছে, শিফট ছেড়ে দিলাম, এই যে রেশিও ছাড়া হচ্ছে। এটা শুধু ইমেজ না, যে কোনো ক্ষেত্রেই কিন্তু হবে, ট্রান্সফর্ম টুলের কাজটা করবে। আমি ইমেজ দিয়ে উদাহরণটা দিচ্ছি। এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় যখন আমাদের মুভ টুলে যাব, এখানে দেখেন একটা জিনিস লেখা আছে অ্যালাইন, আমরা গতকাল দেখছি, এটার পাশে শো ট্রান্সফর্ম কন্ট্রোল লেখা আছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল। অর্থাৎ যখনই এখানে আমি ট্রান্সফর্ম কন্ট্রোলটা ক্লিক দিচ্ছি তখনই দেখেন এখানে আমার ট্রান্সফর্মগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই যে দেখেন তীরগুলো কিন্তু চলে আসছে, আমি কন্ট্রোল তীর চাপিনি, অটোমেটিকলি চলে আসছে, যে তুলে দিলাম চলে যাচ্ছে। অর্থাৎ যখন আমার ট্রান্সফর্ম টুলটা বারবার কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়বে, বা আপনি যদি মনে করেন আপনার ট্রান্সফর্ম টুল অন করে কাজ করতে সুবিধা হচ্ছে, আপনি এটা অন করে রাখতে পারেন। তার মানে আমরা এটা অন যদি টিক দিয়ে দিই, সব সময় আমাদের ট্রান্সফর্ম টুলটা কাজ করবে। আর টিকটা যখনই তুলে দিব তখনই ট্রান্সফর্ম টুল আবার অ্যাক্টিভ করার জন্য আমাকে কী চাপতে হবে, কন্ট্রোল প্লাস টি, টিতে হচ্ছে ট্রান্সফর্ম টুল। এটাই আমরা যখন ইমেজ ইনসার্ট করছিলাম তখন কিন্তু ট্রান্সফর্ম, এই যে এই অপশন হয়ে আসছিলো, এই অপশনটা আমার এই ছোট করছি, আমার এখন প্রয়োজন পড়ছে বড় করব, আবার কন্ট্রোল সি চাপলাম, এখান থেকে আমি এটা কিন্তু বড় করে নিতে পারতেছি। এটা এই ট্রান্সফর্ম টুলটা আমরা কন্ট্রোল টি হচ্ছে শর্টকাট। আর ভিতর থেকে করব কিভাবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব এডিট, এডিট থেকে চলে যাব ট্রান্সফর্ম, এই যে সরি ফ্রি ট্রান্সফর্ম, যেখানে ক্লিক করি তাহলে এটা ফ্রিলিভাবে আবার কিন্তু ওই কন্ট্রোল টি চাপে যে জিনিসটা আসছে ওটাই কিন্তু আসছে। এতটুকু কোনো পর্যন্ত কোনো ট্রান্সফর্ম টুলের সমস্যা মনে হচ্ছে কি? না আমরা হ্যাঁ, এবার ট্রান্সফর্ম টুলে আমরা গভীরে ঢুকবো। দেখেন আমরা যখন মাউসটা এখানে নিয়ে যাই, যখন তীর আস্তে আস্তে দুপাশে দুইটা তীর, তখন কিন্তু এটা ছোট হয়, বড় হচ্ছে। আর যখন আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, এবার একটা গোলাকার চিহ্ন আসতেছে, তীরের আইকনটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঘোরানো তীর। যখন এই ঘোরানো তীরটা আসবে তখন আমি এটা এই যে ঘুরাইতে পারতেছি, এই যে ইমেজটা ঘুরতেছে। কাকে কেন্দ্র করে ঘুরতেছে? এই যে দেখেন মিডিলে একটা ফোটার মতো দেওয়া আছে, জুম করে দেখাচ্ছি যত, এই যে এখানে একটা ফোটার মতো দেওয়া আছে, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে আমরা যখনই ট্রান্সফর্ম টুলের ক্ষেত্রে মাউসটা একদম কাছে এই দিক থেকে নিয়ে যাব, দেখবে যে দুই পাশে একটা ছোট তীরের মতো আসতেছে, তীরটা হচ্ছে ঘুরানো। এটা হচ্ছে এটা করলে টানলে বড় হবে, আর যখন এই আইকনটা হবে তখন এটা ঘুরবে। আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো এই যে এখানে শো করাবে, এই যে এখানে কোণ দেওয়া আছে, এখানে যেমন দেওয়া আছে 31 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এটা, এখানে আমরা অ্যাঙ্গেলটা দেখতে পারি। এবার যখন আমি শিফট চাপবো, শিফট চাপা মানেই প্রপার। যেমন আমি অ্যাডোবির অনেক সফটওয়্যারে কাজ করছি, যেমন অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে আফটার ইফেক্ট, এগুলাতে আপনি যখনই শিফট চাপলেন তখনই প্রপার ওয়েতে ঘুরবে। যেমন আমরা যখন শিফট চাপতেছি প্রপার ওয়েতে কিন্তু এটা ছোটো বড়ো হচ্ছে, এখানেও তাই। যখন আমি শিফট চাপে ঘুরাচ্ছি দেখেন এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে নড়তেছে, এই যে লাফায় 15 ডিগ্রি, 15 15 15, এই যে 15 ডিগ্রি করে যাচ্ছে, যেমন তেমন করে আর যাচ্ছে না। যখন আমি দিলাম দেখেন এই যে -15, যদি এদিকে দিই আবার এটা 15 ডিগ্রি করে অ্যাঙ্গেলে নড়াচড়া করতেছে। এই হচ্ছে নড়াচড়ার বিষয়। আর এই যে কেন্দ্রের বিষয়টা, আমি কেন্দ্রটা এইটা ধরে যদি এই যে এখানে দিয়ে দিলাম, এবার দেখেন কোন পাশ থেকে ওইটাকে কেন্দ্র করে ঘুরতেছে। ওকে, আর কেন্দ্র ওকে, ট্রান্সফর্ম টুল দিলাম, আবার কেন্দ্র চলে আসলো। আমরা কেন্দ্র চাইলে এই যে এখান থেকে মাউসটা আমার বর্তমান যেখানে আছে এখান থেকে আমরা চাইলে যে কোনো পাশে নিয়ে যাইতে পারি। এখানে একটা শর্টকাট দিয়ে আমি যদি নিচের দিকে দিই তাহলে এই যে এইটা আছে এখানে চলে আসবে, আর আমি হাত দিয়ে টেনেও নিয়ে যেতে পারি। আমি চাচ্ছি এই কোণে নিয়ে আসবো, এই কোণ অনুযায়ী আমার ঘোরানোর প্রয়োজন পড়ছে, এই যে এখানে কোণে টিক দিয়ে দিলাম,
এটা কিন্তু চলে আসছে। এবার ঘুরাই, দেখেন শিফট চেপে, তাহলে এবার কি বরাবর ঘুরতেছে দেখেন, এই কোণ থেকে ঘুরতেছে। আর আমার যখন আবার মিডিল বরাবর, মিডিলে দিয়ে দিলাম, এবার আবার মিডিল বরাবর কিন্তু আমরা রোটেশন করতে পারতেছি। এটা সব ক্ষেত্রেই, বা রোটেশন বা ছোট বড় করতে যাই, সব ক্ষেত্রেই কিন্তু এটা এভাবেই কাজ করবে। এই গেল রোটেশন। আবার ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করলাম। এবার দেখেন এই যে এক্স আছে, ওয়াই আছে, আমাকে বলেন হরিজন্টাল কোনটা? গতকাল আমরা হরিজন্টাল ভার্টিক্যাল বলছিলাম। ভার্টিক্যাল হচ্ছে আড়াআড়ি, হরিজন্টাল হ্যাঁ, লম্বালম্বি উপর থেকে নিচে। না হরিজন্টাল লম্বালম্বি না, হরিজন্টাল হচ্ছে এই যে আড়াআড়ি, আর ভার্টিক্যাল হচ্ছে উপরে। আড়াআড়ি। হ্যাঁ হ্যাঁ, আর ভার্টিক্যাল উপরে নিচে। হ্যাঁ, ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে, ঠিক ওইটাই অনেকটা এরকম। এই যে এক্স এখানে দেখানো হচ্ছে, এই এক্সটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। দেখেন এক্স আমার ছবির পজিশন বর্তমান কত আছে, 948 পজিশনে আছে। আমি যখন এবার নড়াচ্ছি দেখেন ভার্টিক্যাল বরাবর, এই যে ইমেজটা নড়াচ্ছি, এখানে দেখেন 1100 হয়ে গেল। এই যে নড়াচ্ছি, এটা নড়ে গেল, এটা পিক্সেল অনুযায়ী কাজ করতেছে আমার পুরো ডকুমেন্টের। ভাই কারো একজনের নয়েজ হচ্ছে, একটু মিউট করে নেন, কথা বলার সময় আবার আনমিউট করে নেবেন। ওকে, এটাই হচ্ছে আমরা যখন এটা সরাচ্ছি, তার মানে এটার পজিশন নড়তেছে সেই পিক্সেল অনুযায়ী। এই যে নড়াচ্ছে সেই পিক্সেল অনুযায়ী এখানে এক্স, অর্থাৎ হরিজন্টালে আমার এই ছবিটা কোন জায়গায় অবস্থান, কত নাম্বার পিক্সেলে অবস্থান করতেছে সেটাই আমাকে জানাচ্ছে। আর আমাদের পুরা পেজটা হচ্ছে কত, 1900। হরিজন্টালভাবে আমরা নিছিলাম, এই যে নিউ ডকুমেন্টের জন্য আগে এটা ক্লিক করতে হবে। এই যখন নিছিলাম আমি 1900, অর্থাৎ হরিজন্টালভাবে 1900 পিক্সেল নিছিলাম। ঠিক ওই কাজটাই 1920 পিক্সেলের মধ্যে কত পিক্সেল এটা অবস্থান করতেছে এটাই দেখাচ্ছে। আমি চাইলে এটা মুভ টুল করেও সরাইতে পারি, কিংবা এখানে লিখতে পারি। এটা আমি চাচ্ছি এটা 500 পিক্সেল বরাবর এটা অবস্থান করুক পিকচারটা। আমি এখানে 500 লিখলাম, এই যে 500 পিক্সেল বরাবর অবস্থান করতেছে। 1920 গুণন 1080 অর্ধেক কি কত হয়, 9 9 18, তাহলে 910 অবস্থান, অর্থাৎ 50% মিডিলে রাখতে যাচ্ছি। 910 দিই, দেখেন এটা একদিক থেকে ওই 910 বরাবর এই অবস্থানে চলে আসছে। আর এখান থেকে আমরা নড়াও যদি যেখানে দিব, দেখবো যে এটার অবস্থান কি। যেমন এটা এবার 1000 নাম্বার আর 1000 হরিজন্টাল বরাবর পজিশনে অবস্থান করতেছে। আর ওয়াইটা কি, ওয়াইটা করতেছে আমাদের ভার্টিক্যাল বরাবর, এই যে উপর নিচে যাচ্ছে। এবার দেখেন ওয়াইটা চেঞ্জ হচ্ছে, ওয়াই আছে 400, এটা আমরা লিখেও দিতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারি, যেমনটা ঠিক আমাদের এখানে কোণের ক্ষেত্রে শো করানো হয়েছিল। আমরা কিন্তু সরাসরি আগে, হ্যাঁ ভাই, এটা কাউন্ট হয় কি আপনার মিডল থেকে? মিডিল থেকে বলতে কাউন্ট সম্ভবত আমাদের এই যে পয়েন্টারটা থেকেই ওইটা কাউন্টটা করা হয়ে থাকে। এই যে সেটাই বলছি। হ্যাঁ, এটাই যে আমরা যে পয়েন্টার থেকে কাউন্ট করা হয়ে থাকে। আর আমরা কিন্তু আগে কিন্তু আমরা ইচ্ছা মতো এইভাবে ছোটো বড়ো করতাম, কিন্তু যখন ছোটো বড়ো করতেছি তখন কিন্তু এই যে এখানে সাইজগুলো কমানো হচ্ছে, আমরা কিন্তু লক্ষ্য করিনি এর আগে। আমরা যখন এর আগে ইমেজগুলো এইভাবে ছোটো বড়ো করছিলাম, যেমন এই যখনই শুরু করছিলাম তখন কিন্তু ইমেজটা ছোটো বড়ো করছিলাম, শিফট চাপে করছিলাম, অল্টার চাপে করছিলাম, স্মরণ আছে? আছে, শুরুর দিকেই যখন করলাম ইমেজটা তখন কিন্তু এগুলো কমা বাড়া হয়েছিল, আমরা লক্ষ্য করিনি। এটার কাজটা জেরে ফেললাম। আর এটা হচ্ছে হাইট ওয়াইড, ঠিক এগুলোর এই দেখেন, এই যে হাইট ওয়াইড, এই যখন আমি এখানে উপরের দিকে টানতেছি দেখেন উপরের এই যে হাইটটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই যে এস বেড়ে যাচ্ছে, অর্থাৎ হাইট ইমেজের বেড়ে গেছে। আর ওয়াইডের ক্ষেত্রেও ঠিক একইভাবে কাজ করবে। এবার ঢুকি আরেকটু ডিটেলসে। যখন ট্রান্সফর্ম টুল কন্ট্রোল টি চাপে আমি অ্যাক্টিভ করলাম, এই যে কন্ট্রোল টি চাপে ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করলাম, অর্থাৎ তীরগুলো চলে আসলো। যখন আমি রাইট বাটন ক্লিক করব তখন আরও কিছু অপশন দেখতে পারবো এই ট্রান্সফর্ম টুলের। এই ফ্রি ট্রান্সফর্ম, এই যে কন্ট্রোল চাপে টি চাপতেছি, এটাই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। তার মানে ফ্রি ট্রান্সফর্ম আমরা জানি। স্কেল জিনিসটা কি, এটাও আমরা জানি। স্কেল কোনটা আমরা কিন্তু জানি, স্কেল জিনিসটা এই যে আমরা ছোট বড় করতেছি এটাকে বলা হয়, এই যে ছোট করলাম, ছোট করতেছে, বড় করতেছে, এটাকে বলা হয় স্কেল। তাহলে রাইট বাটন থেকে স্কেল, এটা আমরা জানি। এবার দেখেন দেওয়া আছে রোটেট। রোটেট কি, ঘোরানো। রোটেটও আমরা জানি, এই যে আমরা এখান থেকে ঘুরাইলাম, হয়ে গেল ঘোরানোর জন্য। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে কোনো বরাবরও কিন্তু ঘুরাইতে পারি। এই যে ঘোরাচ্ছি, এখানে কত কোণ বরাবর ঘোরাবো, 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি ঘুরে গেল। ঠিক এটাই, এই যে রোটেটটা আছে, এই হচ্ছে রোটেট, অর্থাৎ রোটেটও আমরা জানি। এবার হচ্ছে এসকিউ, এটা কিন্তু আমরা এখন জানি না। এসকিউটা জিনিসটা কি, আমি যখন রাইট ক্লিক করে এখানে ক্লিক দিলাম, স্ক্রিন ক্লিক দিলাম, এখানে দেখেন এবার কিন্তু আমার আগের মতো কাজ করবে না। এবার আমার কোণ নিয়ে কাজ করবে, শুধু মাত্র কোণ নিয়ে কাজ করবে।
এই কোণটা আমি সিলেক্ট করলাম, দেখেন এই কোণটাই নড়তেছে, বাকি কোণের অবস্থানগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, দেখেন বাকি কোণের অবস্থানগুলো চেঞ্জ হয়নি। এই হচ্ছে স্কিউ এর কাজ। অর্থাৎ স্কিউ কি করে, এটা শুধুমাত্র ইমেজের যেই কোণটাকে ধরবো শুধু সেই কোণটাকে সরায়। এবার আসবো ডিস্টর্ট। ডিস্টর্টটা আর স্কিউ মোটামুটি সেম, একটু পার্থক্য আছে। এটা বোঝানোর জন্য মানে আমাকে অন্য একটা ইমেজ নিয়ে আসলে আপনারা আরও সহজে বুঝবেন। এই ইমেজটা নিয়ে আসতেছি, নিলাম, কন্ট্রোল টি চাপে এটা অ্যাক্টিভ করলাম। এবার রাইট বাটন ক্লিক করে আমি প্রথমে এইটাই দেখাই, এসকিউ ক্লিক করলাম। এটা কি করতেছে, কোণগুলা এই যে এগুলার কোণগুলা যে যার মতো অবস্থান করতেছে। এটারও দেখেন এই ইমেজটার পায়ের দিকে লক্ষ্য করেন অবস্থানটা, এটা কোনটা যাচ্ছে। আমি এটা ক্যান্সেল করলাম, কন্ট্রোল চাপে। এবার আমি ডিস্টর্টে ক্লিক করলাম, ঠিক এটাও এই একই রকম কাজ করতে, কিন্তু ইমেজের মধ্যে এবার দেখেন পাটা এবার কিন্তু সাইডে চলে আসতেছে। এটা জাস্ট একই রকম একটু সাইডের দিক থেকে নিয়ে যায়, এই হচ্ছে ডিস্টর্ট। তারপরে কন্ট্রোল সি চাপলাম। এবার দেখেন পার্সপেক্টিভ, এটা কি করে পার্সপেক্টিভ, ওইটা দুইটা কোণকে কাজ করে, এগুলা একটা কোণ কাজ করতো, এটা দুইটা কোণ কাজ করতো। পার্সপেক্টিভে ক্লিক দিলাম। এবার যদি আমরা সরাই দেখেন এই যে দুই পাশ থেকে কাজ করতেছে, যখনই আমি এই পাশ থেকে দিলাম এই দুই পাশ থেকে কাজ করতেছে। এবার যখন এটা এ পাশে টানতেছি তখন এই যে এ পাশে এটা ছোট বড় হচ্ছে। একইভাবে যেটা যে পাশ থেকে যে পাশে টানবেন সে পাশে এটা ছোট হবে। আমি যদি এটা ধরে নিচে এই পাশে টানি তাহলে যে এই পাশ থেকে এটা ছোট বড় হচ্ছে। এখান থেকে একটা ফানি কার্টুনের মতো তৈরি হয়ে গেল। এবার আসবো ওয়ার্প। ওয়ার্পটা সবচেয়ে বেশি মোটামুটি ব্যবহার হয়, এইটার ক্ষেত্রে ওয়ার্প ব্যবহার হয়। ওয়ার্পের জিনিসটা এখানে কিন্তু শর্টকাট করে দিছে, এই যে উপরে একটা আইকন, এটাই হচ্ছে ওয়ার্পের আইকন। এখান থেকে করলে হবে, এখানে ক্লিক দিলে হবে। ওয়ার্প যখন আমরা করব তখন এটা কি করবে, এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট সেট করে দিবে। এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এটা নড়াইতে চড়াইতে পারি। যেমন এখানে একটা পয়েন্ট আমি নড়াইলাম, দেখেন এই যে আমরা এখানে সরাচ্ছি, এই যে ওয়ার্পের মাধ্যমে আমরা কিন্তু ইচ্ছা মতো সরাইতে পারি। এই ওয়ার্পের ক্ষেত্রে আরও কিছু অপশন দেওয়া আছে, কন্ট্রোল টি চেপে করলাম, তারপরে এই যে ওয়ার্প অ্যাক্টিভ করলাম, রাইট বাটন ক্লিক করে ওয়ার্প করলেও হবে, এখান থেকে করলে হবে। এই যে ওয়ার্প দিলাম, পূর্বে থেকেই কিছু জিনিস সেট করা আছে। এই যে ওয়ার্পের এখানে দেখেন কাস্টমার, এখানে আর্ক, যখন আর্ক দিচ্ছি আমরা কোনো একটা টেক্সটের ক্ষেত্রে এটা ভালো ব্যবহার করতে পারি। কোনো একটা লেখার ক্ষেত্রে লেখাটা গোল করে ঘুরে আসলো, এটা দিতে পারি। দেখেন এখানে দেওয়া আছে ফ্ল্যাগ, দেখেন ইমেজটা পতাকার মতো হয়ে গেল, পতাকার মতো উড়াচ্ছে। এখানে পূর্বে থেকেই কিছু সেট করে দেওয়া আছে। তারপর আছে ফিশ, যেমন আর্ক দিয়ে এখানে একটা ওয়ার্ড দিয়ে এই ইমেজটাকে ফিশ তৈরি করে ফেলছে। আমরা যদি সরাসরি কোনো একটা শেপের মধ্যে অ্যাপ্লাই করি, দিলাম এটার মধ্যে কন্ট্রোল টি চাপে দিলাম, এবার দিলাম ফ্ল্যাগ, দেখেন ওকে দিয়ে দিলাম। আর এটাতে আমি গ্রিন কালার দিয়ে দিলাম। তাহলে মনে হচ্ছে যে এখানে যখন আমরা এখানে বৃত্তটা দিব, বৃত্তটা যখন দিব, আমার এটা বড় নিয়ে নিছি এই জন্য হয়তো পতাকারটা এটা বেড়ে গেছে, 10:6 হিসাবে নিতে হইতো। ওকে, এবার মনে হচ্ছে একটা উড়ন্ত পতাকা। তার মানে আমরা ওটা দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারি, শুধু ইমেজের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই কাজ করে এই ট্রান্সফর্ম টুলটা। ওয়ার্প মনে হয় ক্লিয়ার। ওয়ার্প দিয়ে আমরা টেনে টুনে অনেক কিছুই বানাইতে পারি, আর এখানে কিছু প্রিসেট দেওয়া আছে পূর্বে থেকে। এবার যে বিষয়গুলো আসছে এগুলাও খুব সোজা। নিচের বিষয়গুলো, এটা কী করে রোটেট অলরেডি আমরা জানি। রোটেট কি করে, ইমেজকে ঘুরিয়ে ফেলে। এটা কি বলছে, কত ডিগ্রি ঘুরবে, 180 ডিগ্রি দিলাম, ক্লিক করলাম, 180 ডিগ্রি ঘুরে গেল। ওই কাজটা আমরা অবশ্য এইভাবেই করতে পারতাম, এই যে শিফট চেপে এই যে 180 ডিগ্রি ঘুরে গেল। ওই কাজটা এখানে শর্টকাটে দিয়ে দিয়েছে রোটেট 180 ডিগ্রি। তারপরে দেওয়া আছে রোটেট ক্লকওয়াইজ। ঘড়ি ক্লক বলতে আমাদের ঘড়ির কাঁটা কোন পাশে ঘুরে, ডানের দিকে। তাহলে এটা দেখি এই যে ক্লকওয়াইজ, এটা রোটেট হবে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। দিলাম এই যে ডান পাশে, এই যে মাথাটা কি হয়েছে, আমি যদি একে ঘড়ির কাঁটা ধরি, এই যে ঘড়ির মাথাটা এ পাশে ঘুরে গেছে, একবারে 15 মিনিট হয়ে গেছে, বিষয়টা এরকম। তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরবে। রোটেটটা আমাদের যেটা দুইটা দেওয়া আছে ক্লকওয়াইজ, এটা ক্লক অর্থাৎ ঘড়ি যেভাবে ঘুরে সেভাবে।
আর দেওয়া আছে কাউন্টার ক্লকওয়াইজ, এটা কি হবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, এতটুকুই। তারপর দেখেন রাইট বাটন ক্লিক করে এখানে দেওয়া আছে ফ্লিপ হরিজন্টাল, এটা কি করে ছবিটাকে উল্টাই ফেলবে। এই যে দেখেন ছবির বর্তমান অবস্থানটা দেখেন, ঘড়িটা কোন পাশে আছে, পাটা কোন পাশে আছে, যখন আমি ফ্লিপ হরিজন্টাল দিলাম তখন ছবিটা কি করতেছে, উল্টাই ফেলতেছে। দিলাম ফ্লিপ হরিজন্টাল, উল্টাই ফেলতেছে। এটা কিভাবে, হরিজন্টাল বরাবর উল্টাই ফেলতেছে। আর যখন ফ্লিপ ভার্টিক্যাল দিব তখন ভার্টিক্যাল বরাবর ঘুরাই ফেলতেছে। মোটামুটি ট্রান্সফর্মের এতটুকুই কাজ। আগে কিন্তু আমরা ট্রান্সফর্ম জানতাম, আজকে মনে হয় এখন মনে হয় ট্রান্সফর্ম সম্পর্কে ডিটেলসটা জানলাম। তাহলে বলেন ট্রান্সফর্মের যতটুকু দেখালাম মনে হচ্ছে নাকি কোথাও যতগুলো দেখালাম এই ট্রান্সফর্মের মধ্যে সমস্যা? না ওকে, তাহলে ট্রান্সফর্ম দিয়ে আমরা একটা রিয়েল প্রজেক্ট করার চেষ্টা করি। আমরা ট্রান্সফর্মটা কোথায়, আমি একটা গুগলে সার্চ করে ফটো ফ্রেম ডাউনলোড করছিলাম, দেখানোর জন্য আমি এক ফ্রেমেরটাই ব্যবহার করি। ওপেন দিলাম, এটা সম্ভবত পিএইচডি ফাইল, এই যে আগের ইমেজে করে দেখাইছিলাম। এটা কিন্তু আমরা করতে পারি, আগের ব্যাচে হয়তো করে দেখাইছিলাম, আপনাদের ক্ষেত্রেও দেখাই। ওটা সম্ভবত ডাইরেক্ট পিএইচডিতে সেভ হয়েছিল, ওই জন্য ওইভাবে ইমেজটা আসলো। ওকে, দেখেন এটা ওপেন করছি। এখানের মধ্যে আমি একটা ছবি প্লেস করি, প্লেসের মধ্যে দেখেন এখানে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের ফ্রেম সাইজের যে রেশিও, ইমেজের রেশিও যেন ঠিক হয়, একই রকম হয়। নাহলে যদি ফ্রেমের রেশিও একরকম আর ইমেজের রেশিও একরকম, যেমন এই ইমেজটা কিন্তু লম্বা, হরিজন্টালিভাবে লম্বা, কিন্তু এইদিকে লম্বা, আর এই ইমেজটা দেখেন লম্বা না, তার মানে এই ইমেজটা যদি আমরা এখানে বসাইতে যাই তাহলে ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা দেখবো একই রেশিওর ইমেজ বা বসাবো। আমরা এখানে চাইলে আমরা নিজেও ফ্রেম বানাইতে পারি। এখানে আমি এই ইমেজটা বসাইতে যাচ্ছি, নিলাম, এটা ছোট করে নিলাম। এই যে আমরা ট্রান্সফর্মের কাজ করতেছি, ট্রান্সফর্ম তো আমরা অলরেডি জানছি। এটা আমি এখানে নিলাম। এবার দেখেন আমি রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট, এই যে ডিস্টর্ট কি কাজ করে বলেন দেখি, আমি দেখালাম কিন্তু একটা আগে। ডিস্টর্ট করে আমাদের কোণ, যে কোনো একটা কোণকে সরাবে, ওই কাজটা আমরা কন্ট্রোল চেপে করতে পারি। যখন কন্ট্রোল চেপে তখন ডিস্টর্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এটা এখানে নিলাম, জুম করে নিই। অবশ্য আউটপুট ফলাফল কী আসবে আপনারা দেখেই ফেলছেন। সরি, কোনটা চেঞ্জ হয়েছে। এবার এখানে আমি আবার কন্ট্রোল চাপতেছি, কন্ট্রোল চেপে এটা করতেছি ডিস্টর্ট, আর এখানেও আবার কন্ট্রোল চেপে এই জায়গায় দিলাম, কন্ট্রোল চেপে এই জায়গায় দিলাম। এটা জুম করে দেখব ঠিকঠাক বসছে কি না। এই যে জুমের ক্ষেত্রেও জুমটা আমরা জানি, দিলাম। এই যে এবার দেখে মনে হচ্ছে কি এই ফ্রেমটার মধ্যে এই ছবিটা ঢুকানো ছিল। এটা আমরা কিভাবে করলাম, ট্রান্সফর্ম টুলের ডিস্টর্ট দিয়ে। তাহলে এখন যেটা বাড়ির কাজ থাকতেছে, আপনারা গুগল থেকে ফ্রেম ডাউনলোড করবেন, ফটো ফ্রেম, যেমন যেগুলো বাঁকানো বা ডিস্টর্ট আমরা ট্রান্সফর্ম টুল ব্যবহার করতে এরকম। তাহলে FRAME যেগুলো দেয়ালও লেখা আছে, তাহলে WAL ফটো ফ্রেম। এই যে ইমেজ সার্চ দিলাম, এখান থেকে যেগুলো বাঁকানো ফ্রেম আছে, আপনি চাইলে একটা ইমেজ না অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতে পারেন। এই যে এখানে 4টা ইমেজ আছে বাঁকানো। এভাবে আপনি ইমেজ ডাউনলোড করে ইমেজ বসাবেন, আর ইমেজ বসাবেন কিন্তু সুন্দর সুন্দর ইমেজ, যাতে দেখতে আকর্ষণীয় মনে হয়। এই যেটা আমরা ট্রান্সফর্ম টুল ব্যবহার করব। তারপর লক্ষ্য রাখবেন ইমেজের রেশিও অনুযায়ী বসানোর চেষ্টা করবেন, কিংবা ইমেজের রেশিও আমরাও নিজেরাও তৈরি করে নিতে পারি। ক্রপ করে নিলে হবে না ভাইয়া? হ্যাঁ, আপনি ক্রপ করেও নিতে পারেন। যেমন এই যে আমাদের ক্রপ বিষয়টাও কিন্তু আমাদের আগে শেখার দরকার ছিল, কিন্তু আমাদের ওই যে মডিউলে ক্রপটা কিন্তু আগে দেখানো হয়নি, লেখাই হয়নি আগে। তাহলে আমরা এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতাম। এই যে ক্রপ শিখিনি, এই জন্য আমি ক্রপটা দেখাইতে পারতেছি না। যদি ক্রপটা শিখে ফেলতাম তাহলে এখানে ক্রপ দিয়ে হয়তো আরও কিছু দেখাইতাম আপনাদের। ক্রপটা আগে শেখানোর দরকার ছিল, কিন্তু আমাদের এই মডিউলে ক্রপের বিষয়টা আগে নাই। কিন্তু এখানে দেখি, এই যে দেখেন এখানে ক্রপ, এই যে ক্রপ টুল, ভাই যে বললো আমাকে, কে বলছেন ক্রপের কথা? এই রোদ ঠিক যাবে। ওকে, এই যে দেখেন আমি বললাম এইদিকে যারা ছিল, এই যে ক্রপ টুল, এই মডিউলে ক্লাস মডিউলে কিন্তু দুই নাম্বার ক্লাসেই শিখাই দেওয়া হয়েছে ক্রপ টুল জিনিসটা কি। আর আমরা এখনও জানি না যে ক্রপ টুল কি, এখানে কিন্তু ক্রপ টুলের ব্যবহারটা দেখানো হয়নি। আর এই মডিউলটা এমনভাবে সাজানো হয়েছে, অর্থাৎ কোনটার পরে কোনটা শিখলে আমাদের ভালো হয়, ওইভাবে সাজানো হয়েছে।
কিন্তু এখানে ক্রপ জিনিসটা শেখানো হয়। যাই হোক, আপনি যেহেতু ক্রপ করতে পারেন, যারা ক্রপ করতে পারেন তারা ক্রপ দিয়েও করতে পারেন। আমরা যেহেতু আমরা ডিস্টর্ট দিয়ে দেখাইলাম, এটা হলো একটা হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক আমি গ্রুপে কি লিখে দিব না সবার স্মরণ থাকবে? আমার মনে হচ্ছে স্মরণ থাকবে, আর যদি চান গ্রুপের মধ্যে স্মরণ থাকবে, গ্রুপে লিখে দেন। আচ্ছা, ক্লাস শেষে আরো লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, আরো হোমওয়ার্ক দিব, ওইটাও গ্রুপে লিখে দিব। আসলে আপনি যখন বাসায় এই ভিডিওটা রিপিট করবেন তখনই কিন্তু আপনার দেখা হয়ে যাচ্ছে, তারপরেও আমি গ্রুপে লিখে দিচ্ছি। 1 নাম্বার হোমওয়ার্ক গেল। যেহেতু আমাদের ক্লাসের সময় আছে, আরও একটা কাজ দেখাই, এখান থেকেই দেখাই। আমরা ট্রান্সফার ফুল শিখে ফেলছি, এবার দেখি আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্ট অফ মডিফায়ার্স। এটা আর এটা সেম, এইখানে যে কাজটা করব এটা সম্পূর্ণ কাজটাকে এটাকে বলা হয়। এখানে যে কাজটা দেখছি এটাও আমরা অলরেডি দেখে ফেলছি, খালি ডিটেলসটা জানি না। এখানে আমরা এবার ডিটেলসটা জানবো। দেখেন, কিস ইন এভরি টুলস শিফট অল্টার অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ শিফট অল্টার এবং কন্ট্রোলের ব্যবহার যেটা, সেটাই। তাহলে করি, ওই কাজটাই করি। আমি একটা নতুন পেজ নিচ্ছি, আপনার রেজুলেশন ঠিকঠাক করে নেবেন। এখন এই বিষয়ে আপনাদের ধারণা চলে আসছে, নিলাম। আমি এখানে গ্রেডিয়েন্ট টুল দেখাচ্ছি। এই যে গ্রেডিয়েন্ট কিন্তু দেখানো হয়নি, আমি নিচ থেকেই নিয়ে নিলাম। ধরে নেন যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার। আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এখানে আমি একটা ইমেজ প্লেস করতেছি, প্লেস সম্পর্কে ডিটেলস জানি আমরা। আমি এখানে একটা ছোট্ট একটা ইট বলেন বা যাই বলেন, আমি একটা ছোট্ট ঘর প্লেস করছি। দেখেন, আমরা কিন্তু এটা ইচ্ছা মতো যেখানে সেটা এই যে মুভ করতে পারতেছি না, মুভ করতে পারতেছি। যখন আমি কিবোর্ড থেকে শিফট চাপতেছি, দেখেন আমি বিষয়টা আরেকবার বলি। এই যে এখানে বলা হয়েছে এভরি শিফট অল্টার কন্ট্রোল, এই টুলগুলো দিয়ে আমরা দ্রুত কাজ করব। যখন আমি শিফট চাপতেছি তখন দেখেন একেবারেই সমানভাবে এটা সরতেছে, একেবারেই সমানভাবে এটা সরতেছে। কীভাবে সরতেছে? আমি শিফট চেপে ধরে যখন হরিজন্টাল বরাবর নিছি তখন হরিজন্টাল বরাবর সরতেছে। যখন আমি শিফট চেপে ভার্টিক্যাল বরাবর নিচ্ছি তখন এটা ভার্টিক্যাল বরাবর সরতেছে। আমি যদি এটা আরও দেখি, একটা রোলার নিলাম, দেখেন আমি দিচ্ছি একেবারে উপর নিচ একইভাবে সরতেছে, একই জায়গায়। তার মানে হচ্ছে শিফটের কাজ আমরা একটা দেখলাম। কারো কি এখানে ভাই কেউ কি আমাদের ম্যাক ইউজার আছে নাকি? ম্যাক বলতে আমি বলতেছি যে অ্যাপেল ল্যাপটপ, কেউ কি চালান বা অ্যাপেল ল্যাপটপ সম্পর্কে জানেন? ভাই কারো কি অ্যাপেল ল্যাপটপ আছে? কারোই নেই। তাহলে কি আমরা সবাই গরিব? সবাই গরিব। যারা অ্যাপেল ল্যাপটপ চালায় তারা ধনী হয়, কেননা অ্যাপেল ল্যাপটপের অনেক দাম বেশি। হ্যাঁ, অনেক দাম বেশি। এখন বলতে অ্যাপেল ল্যাপটপের কথা বললাম কেন, এখানে যখন আমরা এই যে কন্ট্রোল শিফট ব্যবহার করব, অ্যাপেলের ক্ষেত্রে কমান্ডগুলো একটু আলাদা হইতো। যদি আমি এখানে আমি যেটাকে কন্ট্রোল বলতেছি, অ্যাপেল ল্যাপটপের ক্ষেত্রে বা অ্যাপেল পিসির ক্ষেত্রে সেটাকে কমান্ড বলা হইতো, ওই কিওয়ার্ডের ক্ষেত্রে। এইটাই, এই জন্যই বললাম। যাই হোক, দেখি তাহলে আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম শিফট। আমি যখন শিফট চাপতেছি হরিজন্টাল বরাবর একইভাবে যাচ্ছে, একই লাইন বরাবর যাচ্ছে। আর যখন শিফট চেপে ভার্টিক্যাল বরাবর নিচ্ছি, ভার্টিক্যাল বরাবর একইভাবে যাচ্ছে। এবার কোনাকুনিভাবে একই বরাবর নেওয়া যাবে এটা? না, কোনাকুনিভাবে আমরা নিতে পারবো না। শিফট চাপলে শুধু আমরা সরাসরি নিতে পারবো। এই যে আমি এটা এখানে নিলাম, এবার আমি শিফট ছেড়ে দিছি, এটাও আমরা জানি। আমি অল্টার চেপে ধরছি, অল্টার চেপে দিলে কি হচ্ছে, এটা কপি হচ্ছে, কপি করে আমি এক জায়গায় বসাইলাম। ঠিক আবার অল্টার চাপতেছি, অল্টার চেপে আরও একটা কপি করলাম। খালি জাস্ট আগের কাজগুলাই আমি আপনাদের মডিফাই করেছি, ওটাই ওখানে বোঝানো হয়েছে। তাহলে দেখেন এটার প্রত্যেকটা জিনিস সিলেক্ট হয়ে গেছে। এবার কি করলাম, আমি কন্ট্রোল চাপছি, প্রথমবার দেখেন আমি শিফট চাপছি, এবার অল্টার চেপে কপি করছি, এবার আমি কন্ট্রোল চেপে উপর থেকে টানলাম। দেখেন এটা আমার সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকেও আমার লেয়ারগুলো
সিলেক্ট করতে পারতেছি। এখানে যাই সরাসরি সিলেক্ট করতে হবে না, আমরা কিন্তু আগে এখান থেকে লেয়ার সিলেক্ট করতাম, শিফট চাপে বা কন্ট্রোল চাপে সিলেক্ট করতাম। তার মানে এখানে যেসব লেয়ারকে আমরা সিলেক্ট করছি এটা কিন্তু এখানেই সিলেক্ট হয়ে গেছে। আমি এটা এখানে একটু মিডিল বরাবর আনলাম মুভ টুল করে। ঠিক এবার আমি অল্টার চাপলাম, অল্টার চেপে কি হয়, কপি হয়। যে অল্টার চেপে কপি হচ্ছে, অল্টার চাপার সাথে সাথে আমি এবার শিফটও চাপলাম, দেখেন এই যে উপরের দিকে উঠতেছে, কি উঠতেছে, কপি হচ্ছে, তার সাথে একই লাইন বরাবর যাচ্ছে। আমরা যেমন প্রথমে শিফটটা দেখলাম, এই যে একই লাইন বরাবর উপরে উঠলো, অল্টার চাপছি সাথে শিফটও চাপছি, একই লাইন বরাবর উপরে উঠলো, হইলো। ঠিক ওই কাজটাই করি, এই যে অল্টার চাপতেছি সাথে শিফটও চাপলাম, তাহলে একই লাইন বরাবর। আর দেখেন হালকা হালকা করে একটা পিঙ্ক কালারের গাইড কিন্তু দেখাচ্ছে যে আমরা সমান বরাবর যাচ্ছি কিনা। ওকে, এটা আরেকটু উপরেই দিই, আচ্ছা দিলাম, এটা একটু নিচে নামাই দিই, অ্যারো কি দিয়ে নিচের দিকে চাপলাম, তাহলে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে এই যে যেগুলো কাজগুলো করলাম আমরা কন্ট্রোল অল্টার শিফটের মধ্যেই কিন্তু কাজগুলো করলাম। আরও কাজ আছে এবার দেখেন, আমি চাচ্ছি যে আমার মাউসটা যে জায়গায় আছে এই লেয়ারটা সিলেক্ট করতে, আমাকে দ্রুত বলেন দেখি এখানে কত নাম্বার লেয়ারটা হয়। এই যে নাম্বার তো দেওয়া আছে 2 3 4, আমরা কিন্তু দ্রুত বলতে পারতেছি না। এখানে দেখি কোন লেয়ারটা হয়, এই যে এটা না এটা, বা এখানে মিডিলটা কোনটা, এই যে এটা, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। 4 নম্বরটা। হ্যাঁ 4 নম্বরটা, কিন্তু এবার আমি যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে আছে, আমি কন্ট্রোল চেপে, যেমন যে কোনো একটা আছে, আমি কন্ট্রোল চেপে এই লেয়ারে ক্লিক, মিডিলটাতেই ক্লিক দিই। এবার দেখেন ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল চেপে এখানে ক্লিক দিলাম, এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, ডিলিট দিলাম। ঠিক একইভাবে এবার এটা আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি, যদি আমরা এখানে অটো সিলেক্ট করতে পারি আলাদা আলাদা হবে, আবার কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল চাপা অবস্থায় আমি শিফট চাপলাম, তারপর এখানে ক্লিক দিলাম, দেখেন এই যে দুইটাই সিলেক্ট হয়ে গেছে। এখানে তো দুইটাই সিলেক্ট হওয়ার কথা, আচ্ছা আবার করি, দুইটাই যদি হাইড হচ্ছে না, কিন্তু লেয়ারে দুইটাই সিলেক্ট হয়েছিল। আমি কন্ট্রোল চেপে এটা ক্লিক করলাম, কন্ট্রোল চেপে শিফট চেপে এ পাশে এটা ক্লিক করলাম, অর্থাৎ দুইটা লেয়ার দেখেন, এই যে লেয়ার 4 উপরে উপরে এই যে দুইটা লেয়ার সিলেক্ট হয়েছে। আমার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হয়নি, সরাসরি আমি আমাদের আর্ট অবজেক্ট যেখানে কাজ করতেছি সেখান থেকে সিলেক্ট করতে পারতেছি। এখানে চোখগুলো যদিও বন্ধ হচ্ছে না, কিন্তু যদি আমি ডিলিট দিই দুইটাই কিন্তু চলে যাচ্ছে, কাজ করতেছে এখানে, অর্থাৎ দুইটাই কিন্তু বাস্তবে সিলেক্ট হয়েছিল। তার মানে এটাই হচ্ছে আমাদের। হ্যাঁ ভাই বলেন, ভাই মনে কিছু বলতে চাইছিলেন? না ভাই সরি, ওকে ঠিক, ওকে ঠিক আছে। তার মানে আমি তাহলে আগেরটাতেই ব্যাক যাই। খুব বেশি ব্যাক চলে গেলাম। ওকে, এগুলো ব্যাক কিভাবে যাব আমি বলছিলাম, কন্ট্রোল জেড, আর যদি বারবার ব্যাক যেতে চাই তাহলে কন্ট্রোল অল্টার জেড, যদি আমরা বারবার ব্যাক যেতে চাই। এই যে আমরা যে টোটাল প্রসেসটা করলাম, এই টোটাল প্রসেস থেকে আমরা এটাকে বলতে পারি, এখানে যে জিনিসটা লিখছে কিস ইন এভরি টুল শিফট অল্টার অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ এই যে আমরা শিফটের ব্যবহার করছি, অল্টার ব্যবহার করছি, কন্ট্রোল ব্যবহার করছি, অর্থাৎ এই তিনটা টুল ব্যবহার করেই আমরা কিন্তু এখানে অনেক কিছু করে ফেলছি। বা আমরা লেয়ারে একটু পানি খেয়ে নিই, গলা একবার শুয়ে গেছে। একেবারেই সব কাজগুলো করতে পারছি, এটা হচ্ছে এটাই। আর যে প্রসেসটা পুরোটাই করলাম এটাই হচ্ছে এটা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স। আরও একটু শিখি যেহেতু সময় আছে। দেখেন এরপরটা হচ্ছে মাল্টিপল আনডোস উইথ হিস্টোরি প্যানেল, মাল্টিপল আনডোস উইথ হিস্টোরি প্যানেল, ঠিক আছে। হিস্টোরি জিনিসটা কি, আমি এখন পর্যন্ত কী কাজ করলাম এটাই হচ্ছে আমরা হিস্টোরি শব্দের অর্থ আমরা জানি ইতিহাস। ঠিক একইভাবে এই ইমেজটার ক্ষেত্রে আমরা কি কি ইতিহাস কাজ করলাম ওটাই হচ্ছে এখানেও সেটাই। আমি যদি এখানে ক্লিক দিই, এই যে এখানে আমি কি করলাম এটা পুরোটারই ইতিহাস দেখাচ্ছে। আর এটা যার শো করাবে না বা থাকবে না, আপনারা উইন্ডো থেকে এই যে দেখেন লেখা আছে এখানে হিস্টোরি, এই যে হিস্টোরিতে ক্লিক দিলে এটা চলে আসবে। আমি শুরুতে কি করছিলাম, একটা নতুন সাদা পেজ নিছি, তারপর একটা গ্রেডিয়েন্ট কালার নিছিলাম, তারপরে এটা প্লেস করলাম, এই যে লেখা আছে প্লেস, এটা মুভ করছি, গাইড দিয়ে আপনাকে দেখাইলাম যে ঠিকঠাক আছে কিনা, তারপর গাইডটা ডিলিট করে দিলাম, এটা মুভ করছি, মুভ করে একটা কপি করলাম, আরেকটা কপি করছি, আরেকটা করছি,
এক কথায় যা যা করলাম সব কিছু এখানে সেট করে রাখছে। এটাই হচ্ছে হিস্টোরি, এটাই ওখানে বলছে। হিস্টোরি সম্পর্কে আরেকটু ভিতর থেকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের কম্পিউটারে কি আছে, এই যে সেটিং, মোবাইলেরও সেটিং আছে, ঠিক এরকম আমাদের ফটোশপের সেটিংটা হচ্ছে এডিট, এডিট থেকে প্রিফারেন্স, এটাই হচ্ছে আমাদের এটার সেটিং, অর্থাৎ ফটোশপের সেটিং। এখান থেকে দেখেন আমরা যখন চলে যাচ্ছে পারফরমেন্স, এখানে দেখেন দেওয়া আছে হিস্টোরি অ্যান্ড ক্যাশ, অর্থাৎ বর্তমানে আমার ফটোশপ টোটাল 50টা হিস্টোরি রাখবে। কয়টা হিস্টোরি রাখবে? 50টা হিস্টোরি রাখবে আমাদের ফটোশপ। এটা কিন্তু আমরা চাইলেই অনেক বাড়াতে পারতে, অনেক, অর্থাৎ অনেক বেশি হিস্টোরি রাখবে সে, কিন্তু আমরা অত বেশি হিস্টোরি রাখবো না, যত বেশি হিস্টোরি রাখবো তত বেশি বেশি সেটা ভারী হবে। যেমন আমার এখানে পাশে কিন্তু গ্রাফিক্স কার্ডের নাম দিয়ে দিয়েছে GTX 1660। এটা কেন দিচ্ছে? আমার গ্রাফিক্স কার্ড কেমন লোড নিতে পারবে সেই অনুযায়ী যেন আমরা এখানকার কাজগুলো করি, এই জন্যই বলছে যে, এই জন্যই হয়তো এখানে এটা সাজেস্ট করছে। তাই আমরা এখানে দেখেন আমাকে টোটাল কটা হিস্ট্রি শো করবে 50টা। আমরা চাইলে এটা বাড়ায় নিতে পারি, তবে আপনার পিসি যদি খুব শক্তিশালী না হয়, ভালো মানের না হয়, তাহলে এটা বাড়ানোর দরকার নেই। আসলে এখানে 50টা একদিক থেকে এনাফ। আমরা আর কি কতটা হিস্টোরি বা ব্যাক যাইতে পারবো। এই যে আমরা যখন এই যে কন্ট্রোলটার জেড দিচ্ছি, তখন দেখেন এই যে হিস্টোরি একটা করে ব্যাক যাচ্ছে, এই দেখেন ব্যাক যাচ্ছে, এই যে হিস্টোরি একটা একটা উপরে চলে যাচ্ছে। আর এখানে যখন দিলাম এটাই হচ্ছে হিস্টোরি। হিস্টোরি সম্পর্কে কারো কোনো প্রশ্ন? আমার মনে হয় প্রশ্ন থাকার কথা না, তারপরে যদি আপনাদের মনে হয় যে কোনো প্রশ্ন, ওকে ধরে নিলাম হিস্ট্রি সম্পর্কে তারপরে কোনো প্রশ্ন নেই। আমরা অ্যাটেন্ডেন্স নিছি কি? অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিই। আপনাদের মনে হয় একবারও অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি? একবারও অ্যাটেন্ডেন্স নিছিলাম সরাসরি এইভাবে? না, নেওয়া হয়নি। নেওয়া হয়নি। আজকেই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, এইগুলোর দরকার নাই। আজকেরটা তুলি আর আগেরটা দেখে আগেরটা তুলে নিব। এটা হচ্ছে আপনাদের GD6, এটা হচ্ছে GD5। GD6 এ গেলাম, 7, 11, 10, 13, 14। আজকে হচ্ছে আমাদের 13 তারিখ। একটু নামগুলো আমি নিয়ে আসি। ওকে, এখানে দেখেন যারা যারা উপস্থিত আছেন ওদের আপনাদের নামগুলো দেখেন, আমাকে বলেন। যা প্রথমে হচ্ছে আমাদের হালদার ভাই, হয়ে গেল। হালদার ভাই আপনার দেখেন এখানে আপনি কোথায় আছেন? এই যে এই পাশের এক্সেল শিটটা, যেটা আমি মাইক্রোসফটের এক্সেল থেকে, এখানে আপনার নামটা দেখেন কোথায় আছে। সরি, এটা তো আপনার হচ্ছে 6 নাম্বার, আমরা কি 5 নাম্বার? 6 নাম্বার, হ্যাঁ আমরা তো 6 নাম্বারেই আছে। এখানে আপনাদের নামটা থাকার কথা। এই যে এইটা মানে এই যে আপনার নাম, এটা কি আপনার? ডিউক হালদার, ডিউক, DUKE। আচ্ছা আমি এখানে ফাইন্ড করি, DUKE। আচ্ছা ম্যাচ পাচ্ছে না। আচ্ছা আমি এখানে সরাসরি নামটা লিখি আজকে, প্রেজেন্ট যেহেতু করেন আর প্রেজেন্টেন্সটা পিছিয়ে যাচ্ছে। আর আমরা কয়েকজন আছি, যে বানানটা বলেন থেকে DUKE হালদার, HALDER। ওকে, আজকে 13 তারিখ, আগেরগুলো আমি ওই হিসেবে প্রেজেন্ট করে দিয়ে দিব। 13 তারিখ প্রেজেন্ট। তারপর আমাদের জ্যোতি আপু, আয়েশা, তারপর হচ্ছে আপনার নামের বানানটা আমি একটু বলেন, আমি লিখে নিই। AY ESHA, তারপর REZA, তারপর হচ্ছে JOTI। ওকে, প্রেজেন্ট। আপনারা গতকালও প্রেজেন্ট ছিলেন, এক কথা প্রথম থেকেই প্রেজেন্ট ছিলেন। জি। এটা হবে একদিন শুক্রবার ছিল আমাদের। এই শুক্রবারটা ছিল হয়তো কত তারিখে? আমরা ক্লাস শুরু করছি কত তারিখে বলতে পারেন? বৃহস্পতিবার ক্লাস শুরু করছে। বৃহস্পতিবার ছিল 9 তারিখ, অর্থাৎ 9 তারিখ এটা, 10 তারিখ এটা, অর্থাৎ 4টা ক্লাস হয়ে গেছে।
তারপরে আরেকজন বলেন, এরপরে কার নাম দেব? আশরাফুল ভাই, মোহাম্মদ আশরাফুল। মো হাম মো হা মোদি মত এ এস আর এ এফ ইউ এল। আপনার নামের বানানটা দেখেন ভাই। মোহাম্মদ আশরাফুল ভাই, আপনার প্রেজেন্ট গতকাল ছিলেন? আপনি ছিলেন? আপনি কি প্রতিদিনই ছিলেন ভাই? জি প্রতিদিন ছিলাম স্যার। ওকে, দিয়ে দিলাম। স্যার মোহাম্মদ বানানটা একটু ভুল হয়েছে, এটা কিভাবে, কোথায় বলিছে? MAD স্যার। MAD? এম না স্যার এটা না, MOHMAD। HMAD, ওকে। ASHRAFUL, এখানেও ভুল করছি, আশরাফুল। ওকে ঠিক আছে, এখানে নামটা খুব ফেক আসবে না। আপনার তুমি সম্ভবত সার্টিফিকেট যদি দেয়, তাহলে এই যে এখানে একটা এরকম একটা শিট আছে, যখন আপনার রেজিস্ট্রেশন করেন সেই অনুযায়ী নামটা যাবে। স্যার সার্টিফিকেট তো আগেরটাও দেয় না স্যার। ও, আগেরটাও দেয়নি না? ওই যাক, না, আর স্যার। আর আমার দিক থেকে তো আমি সার্টিফিকেট খুঁজেই নিই। ঠিক আছে, এবার হচ্ছে রাজীব হুসাইন রাজন ভাই। স্যার এই যে আমার নামটা স্পেলিং এই যে চ্যাটে দিছি স্যার। জি রা রাজীব, কি যে দেখলাম, রাজীব RAJIB, রাজীব SOSS AIN AIN হুসাইন। হ্যাঁ, হ্যাঁ, RAJON রাজন, RO RAJON। রাজন। ঠিক আছে, আপনি প্রেজেন্ট কতদিন করছেন? 4টা ক্লাসে গতকাল ক্লাস করছিলেন মনে হয়। হ্যাঁ, এর আগের দিন শুধু বৃহস্পতিবার করিনি। শুধু বৃহস্পতিবার করেননি, ওকে। হ্যাঁ। তারপর হচ্ছে রেড রেড কি জানি আমি উচ্চারণ। ভাই হ্যালো। হ্যাঁ ভাই। ভাই আমি কি সার্টিফিকেটের নাম বলবো? হ্যাঁ আপনার, হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলেন। আচ্ছা আমি মেসেজ করে দেই, আপনি কপি করে পেস্ট করে দেন। ও বানানটা ওইখানে ভাই, সার্টিফিকেটটা মেইনলি ফ্যাক্ট করবে না এই জায়গায় নামটা, আপনার ওই যে এলইডিতে যখন রেজিস্ট্রেশন করছেন সেটাই ফ্যাক্ট করবে। সেক্ষেত্রে বলেন, সমস্যা নেই, আমি লিখে নিচ্ছি। RIFAT RIFAT রিফাত স্পেস স্পেস ISLAM ওকে, রিফাত ইসলাম স্পেস আরেকটা ছিল ভাই, রোদ্র ছিল, ROWDRO ওকে। তাহলে আপনার প্রেজেন্টেন্স কি আজকে ছিলেন? গতকাল ছিলেন? গতকাল ছিলাম, মানে একটু ছিলাম, পুরো ক্লাস করতে পারিনি। আচ্ছা আপনারটা আমি প্রেজেন্ট দিয়ে দিলাম। তার এছাড়া বাকি 2 দিন ছিলেন? না ওই ক্লাস করিনি আমি ওই দিন। ওকে ঠিক আছে। আজকে আমরা ক্লাসে উপস্থিত 1 2 3 4। আমাদের নাহিদ ভাই, উনি প্রথম থেকেই মনে ছিল, উনি আজকে হয়তো কোনো ক্রমে ইন্টারনেট চলে যাওয়ার কারণে হয়তো মিসিং ছিল। আমার মনে হয় ওনাকে প্রেজেন্ট করে দেওয়া উচিত। নাহিদ ভাই উনি প্রথম থেকেই ছিল। হ্যাঁ নাহিদ ভাই থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে উনি ছিল, আর এই ক্লাসে হয়তো প্রত্যেকটাতে কাজও ঠিকঠাক মতোই উনি করার চেষ্টা করে। ওকে, অ্যাটেন্ডেন্স গেল। এটার সাথে এখন আমি আপনাদের হোমওয়ার্ক দিব। আজকে কিন্তু হোমওয়ার্ক অনেকগুলো হইলো, যদি আমরা প্রত্যেক দিন ক্লাস আগেই শেষ করে ধরতে গেলে আজকে অনেক সময় দিয়ে করছি। হোমওয়ার্কটা কি হচ্ছে? 1 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে আমাদের আগের যে কাজগুলো আমরা মিসিং করছি সেই কাজগুলো আমাদের করতে হবে, সেগুলো করে আমরা গ্রুপে পোস্ট করব। 2 নাম্বার হচ্ছে যে আমি ফটো ফ্রেমের কাজটা করলাম, সেই ফটো ফ্রেমের কাজটা। আর 3 নাম্বার যে হোমওয়ার্কটা হবে সেটা হচ্ছে এই যে এই ইমেজটা আমাদের কপি করতে হবে। আমরা যে সকল কাজগুলো করছি, যে সকল টুলগুলো শিখছি, ওই টুলগুলো দিয়ে এই ইমেজটা করা যাবে। আর আপনি যদি চান এর থেকেও আরও ক্রিয়েটিভ বা এর থেকে আরও কঠিন ইমেজ করতে পারেন। তবে যেমন এটা একটা, এই ছবিটা দেখতে সুন্দর, কালারের ব্যবহার থেকে সবগুলো কিন্তু একটা সুন্দরভাবে আসছে। এই ইমেজটা আমাদের কপি করতে হবে। আমি দেখি কালারটা এখান থেকে আমরা পিক করব কিভাবে, দেখাই। এই যে দেখেন, ধরেন আমি একটা গাছটা যে আপনাকে এরকমই দিতে হবে এমনটা না, একটা গাছের মতো সুন্দর বুঝাইলে হইলো, কিন্তু এর থেকে ভালো গাছ বুঝাইতে পারে। আমরা যেভাবে গাছ করছি এখানে কিন্তু ওইভাবেই গাছটা করছে। এই যে দরজার ক্ষেত্রে বা এটাও কিন্তু আমরা তৈরি করতে পারবো। এই যেখানে কাটা আছে এটাও কিন্তু আমরা তৈরি করতে পারবো। কীভাবে? এখান থেকে আমরা এই যে মাইনাস করে দিলেও কিন্তু কেটে যাবে। এই যে সিলেকশন আমরা মাইনাস করতে শিখছি, তারপরে আমরা রোটেট করতে শিখছি। রোটেট করলে কিন্তু এটা রোটেট হয়ে যাচ্ছে। এই যে এটা একটু হালকা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমি।
এই যে আমি এখানে একটা লেয়ার নিই, দেখেন এটা ওই ঘর অনুযায়ী সিলেকশন করলাম। এটা আমরা কাটতে পারি কিভাবে? এখান থেকে কাটার জন্য আমার মনে হচ্ছে অনেক টুল দিয়ে কাটা যায়, আমার মনে হচ্ছে আমি পলিগনাল টুলটাই দিই। এই যে এখানে নিলাম, শিফট চাপে এই যে পুরোটাই যদি কোনাকুনি কাটতে চাই এখানে দিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, ওকে দেখেন এটা কেটে গেছে। কালার অ্যাপ্লাই করলাম, ব্ল্যাক কালার দিলাম, এটা ডিসিলেক্ট, কন্ট্রোল টি চাপে এটা রোটেট করলাম। এই যে ওইগুলো এই টুলে সিলেক্ট করা আছে, ওকে যে রোটেট করলাম। এটা আমি জাস্ট দ্রুত করতেছি, আপনারা ওই ইমেজটা দেখে দেখে রিয়েল করার চেষ্টা করবেন। এটা আমি একটা এবার কপি করলাম, কন্ট্রোল টি চেপে, কেন হচ্ছে না, কোথাও কি সিলেকশন করা আছে, ডিসিলেক্ট নিলাম, এটা নিলাম, কন্ট্রোল টি সিলেকশন করার কথা ছিল। কন্ট্রোল টি চেপে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, এই কাজগুলো শিখছি, নিয়ে এটা এখানে দিলাম। আর এটা এখন কি আমরা অ্যালাইন করতে হবে। আমি যদি ধরি দেখেন হালকা করে, এই যে অ্যালাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে কীভাবে বুঝলাম, ওই যে উপরে হালকা করে একটা পিঙ্ক কালারের দাগ শো করাচ্ছে, এটা অ্যালাইন হয়ে গেছে। কিন্তু আমরা এই যে এখানে ধরে আমাদের যে অ্যালাইনটার সঙ্গে যায়, যেমন এই অ্যালাইনটার সঙ্গে যায়, এই যে এটা ক্লিক দিলাম, অ্যালাইন কিন্তু হয়ে গেছে। তার মানে আমরা ঘরের ছাদ কিন্তু একদিক থেকে তৈরি করে ফেলছি। এই যে ইমেজটা দেখালাম, কই গেল? এইতে তার মানে এই যে এই ইমেজটা কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস করতে পারি। তাহলে আপনাদের হোমওয়ার্কের মধ্যে থাকলো এই পুরা জিনিসটা করার। আমি একটা দিলাম, আমাকে একটু মাথা খাবেন, আমরা কিন্তু মোটামুটি পুরাটাই পারবো। আর এই যে উপরের এটা হয়তো একটা সমস্যা মনে হতে পারে, আসলে এটাও তেমন কঠিন না। এই যে দেখেন এখানেই আছে এটা, এই যে এখানে এই টুলটা আছে রেক্টেঙ্গুলার নিচে, এই যে আমি দিচ্ছি, মোটামুটি এটা হয়ে যাচ্ছে। এটা এদিকে আরও অনেকভাবে আরও গোল করা যায়, আপনারা এটা এখানে ব্যবহার করতে পারেন। এটা এই যে আমি এখন গ্রুপে, আপনাদের গ্রুপে আপলোড করে দিচ্ছি, আপনার সামনেই আপলোড করে দিই। আমাদের হচ্ছে এই গ্রুপটা হচ্ছে 76 ফটোস থেকে কোন ফটোটা হোমওয়ার্ক থাকতেছে, এই ফটোটা আমি জাস্ট এটা এই যে পোস্ট করে দিয়ে দিলাম। এখন হোমওয়ার্কটা লিখে দিই, যেহেতু লিখে চাইছেন, এক বাংলায় লিখি, যারা আগের হোমওয়ার্ক, ফার্স্ট সেকেন্ড ক্লাসে যে পতাকা করছেন ওগুলো কি দেওয়া লাগবে ওইটা? হ্যাঁ ভাই, আমি একেবারে প্রথম ক্লাস থেকে যা আছে সব আপনাকে দিতে হবে। আপনি যদি ওগুলা কাজ না করে এখানে করেন, অর্থাৎ আপনি ক্লাস 1 বা 2 বাদ দিয়ে সরাসরি 3 ক্লাস করতেছেন, এমনটাই বিষয়টা দাঁড়ায় যাচ্ছে। কিন্তু আমি কি আপনাকে বুঝাইতে পারছি? ওকে, প্রথম ক্লাসে যেমন আমি প্রথমে কিন্তু বাংলাদেশের পতাকা তৈরি করছিলাম, একেবারে ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করছি। আগে হোমওয়ার্ক যদি খুব ওইগুলো সব কঠিন হয়, আপনি চেষ্টা করুন। এক নম্বর, যারা আগের হোমওয়ার্ক করেননি সেগুলো করা, আর এমনকি যারা কিছু কিছু করছেন, কিছু কিছু করেননি, বাকিগুলোও করবেন, এমনকি ভালো রেজুলেশনের মধ্যে করার চেষ্টা করবেন। আর আজকে আমি অন্যান্য গ্রুপের মধ্যে আইডিয়া দিয়ে দিছি, সেই গ্রুপগুলোর তুলনায় আপনাদের ভালো করতে হবে। যেমন প্রথমকার গ্রুপদের কিন্তু আপনাদের কাজের সম্পর্কে আইডিয়া দেয়নি, তারা কিন্তু আইডিয়া পাচ্ছে না, কিন্তু আপনাদের ব্যাচটা যেহেতু লাস্ট, আপনারা আইডিয়া পাচ্ছেন। এদিক থেকে চিন্তা করবেন রিয়েলভাবে কোনটা আনা যায়। এটা গেল। তারপর হচ্ছে ফটো ফ্রেম তৈরি করা, ফটো ফ্রেম দিয়ে দিলাম, তাহলে এটা মানে ফটো ফ্রেম ট্রান্সফর্ম টুল, এটা স্মরণ থাকবে, এই ফটো ফ্রেমেরটা সরাসরি স্মরণ। আর এটা হচ্ছে গ্রুপে একটা ছবি দিছি, সেই গ্রুপ সরাসরি লেখা যায় না, GROUP গ্রুপ, একটি ছবি দেওয়া আছে, সেটা কপি করা, এটাই এই হচ্ছে হোমওয়ার্ক। তাহলে আমি এটা পোস্ট করে দিয়ে দিলাম, আর সাথে এই গ্রুপে ইমেজটাও দিয়ে দিছি। ভাইয়া এটা কি আমাদের ভিডিওটাও সাথে দিতে হবে না, জাস্ট শুধু অ্যাড করে দিলেই হবে? ভাই আমি বুঝতে পারিনি। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, এবার বলেন, একটু ধীরে ধীরে বলিয়েন। আমি বলছি যে জাস্ট শুধু কাজটা করে আপনাকে গ্রুপে আপলোড দিয়ে দিলেই হবে? হ্যাঁ, কাজটা করে গ্রুপে আপলোড দিয়ে দেবেন। এই যে দেখেন আগের গ্রুপের কাজগুলো কি হয়েছে, যেমন এই যে গ্রুপের আগে যে হালদার ভাই কি করছে, উনি
গতকালের কাজগুলো কিন্তু পোস্ট করছে, আপনি পিছনে পরে আসেন এই জন্য বলতে পারতেছেন না। আমি প্রত্যেকটা হোমওয়ার্ক কিন্তু আমি প্রত্যেকটা ইমেজেই দেখে দেখে কমেন্ট করার চেষ্টা করছি, এই যে লাইক দিছি বা ওয়াও ইফেক্ট যেটা আমি গতকাল বলছিলাম হয়তো সেটা দিচ্ছি। এইভাবে কাজগুলো করে আপলোড করবেন। আর ক্লাসের শুরুতে গতকাল আবার আমি এই কে কেমন কাজ করলেন সেদিক থেকে আমি একটু বলার চেষ্টা করব। এটাই ভাই, এই যে ক্লাস স্টপ